আসসালামু আলাইকুম। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কিংবা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর সব কৌশল একসাথে আজকের ক্লাসটি তাদেরকে আমি আজকের ক্লাসে স্বাগত জানাবো যারা এখন থেকে শুরু করে আগামী 2 ঘন্টা দ্যাট মিনস 2 আওয়ার্স আমার সাথে আমার এই লাইভে জয়েন থাকতে পারবেন, যুক্ত থাকতে পারবেন, তাদেরকেই স্বাগত জানাচ্ছি। যারা 5 মিনিট 10 মিনিটে চলে যাবেন তাদের জন্য আজকের এই ক্লাস একদমই না। আজকের ক্লাসে আমি কি আলোচনা করব? 5টি সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 5টা সেন্টেন্স অনুসারে আমরা কিভাবে বাংলা বাক্যকে ইংলিশে লিখব। আমি আলোচনা করব কিভাবে আমরা 12টা টেন্সের প্রয়োগ করব বাক্যে, সেই টেন্সের অ্যাক্টিভ এবং পেসিভ মুডে আমরা কিভাবে বাক্য গঠন করব। আলোচনা করব কিভাবে আমরা লং সেন্টেন্সে ফ্রেজ এবং ক্লোজ যুক্ত করব। তার মানে সেন্টেন্স, টেন্স, অ্যাক্টিভ, পেসিভ, ফ্রেজ, ক্লোজ সকল কলাকৌশল থাকবে এই আজকের আলোচনায়। আবারও বলি, তাদেরকেই স্বাগত জানাই যারা এখন থেকে আগামী 2 ঘন্টা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমার সাথে যুক্ত থাকতে পারবে। আশা করি তারা আজকে এই 2 ঘন্টার ক্লাসে যা শিখবেন, আমি মোটামুটি নিশ্চিত এই জীবনে 1 বছর সাধনা করেও হয়তো এত কিছু শেখা যাবে না। ক্লাস শেষে আপনি নিজেই বলবেন, আমাকে বলতে হবে না। তাহলে আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্যটা কি? আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হলো যেন আমরা মনের ভেতরে যে বাংলা কথাগুলো আছে, হৃদয়ের গভীরে যে বাংলা বাক্যগুলো আছে, সেগুলোকে যেন আমরা ইংলিশে প্রকাশ করতে পারি বা লিখতে পারি খাতায়। এটাই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। সবাই বলে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আর ট্রান্সলেশন এক জিনিস না, আমিও একমত। কিন্তু তুমি অনুবাদ না শিখলে তোমার দ্বারা ফ্রি রাইটিং সম্ভব না। সো যে কোনো বাংলাকে যেন ইংলিশে অনুবাদ করতে পারি। ভাবেন তো একবার, যদি আপনাকে কেউ বলে যে তোমাকে একটা পাওয়ার দিচ্ছি, পাওয়ারটা কি? তুমি এই পাওয়ার দিয়ে যে কোনো বাংলাকে ইংলিশে লিখতে পারবা। এই পাওয়ার যদি কারো অর্জিত হয়, তার জন্য যে কোনো রিটেন এক্সাম হবে জাস্ট আ পিস অফ কেক। তাহলে আমরা শুরু করি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শিখব। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ, নেগেটিভ অনুযায়ী আমরা বাক্য তৈরি করব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শিখব। তারপরে আমরা শিখব টেন্স অ্যাট এ গ্লান্স। এরপরে আমরা পেসিভ ভয়েসের ব্যবহার, সব কিছু। এটা কিন্তু ইংলিশ গ্রামার ক্লাস না, এটা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস। খাতা কলম নিয়ে বসতে হবে। তাহলে আমরা প্রথমেই শুরু করে দেই অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি জানি? আমরা জানি সাধারণ। সব লিখে নিব খাতায়, কোনো মুখের কথায় কাজ নেই, খাতায় লিখতে হবে। সাধারণ বর্ণনামূলক বাক্য। আমি বলে রাখি, আমার বাংলা বানান মাঝে মাঝে কিছু ভুল হয়, নিজ গুণে নিজেরে মাফ করে দিবেন। সাধারণ বর্ণনামূলক বাক্যই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা 2 ধরনের। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ সূচক বাক্য। আর এটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স, মানে কি না সূচক বাক্য অথবা না বোধক বাক্য। তার মানে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সে হতে পারে অ্যাফার্মেটিভ, সে হতে পারে নেগেটিভ। আমি যদি বলি আমি এটা পছন্দ করি, অ্যাফার্মেটিভ। আমি এটা পছন্দ করি না, তাহলে কি হলো? নেগেটিভ। তার মানে একটা নেগেটিভ সেন্টেন্সও কাইন্ড অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নর্মালি কিভাবে লিখি আর নেগেটিভ আমরা কিভাবে লিখি? নেগেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে সাধারণত আমরা সাবজেক্ট নেই, তারপর আমরা একটা অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করি, তারপর আমরা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব নেই, এরপর আমাদের অবজেক্ট হোক বা বাকি অংশ হোক, যাই থাক আমরা তাই লিখি। রাইট? নেগেটিভ সেন্টেন্স লিখতে গেলে আমরা প্রথমে সাবজেক্ট নেই, তারপর আমরা অক্সিলারি ভার্ব, যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে আমরা সেটা নেই। কিন্তু এমন যদি হয় দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স, কি করণীয়? আচ্ছা, যখন অক্সিলারি ভার্ব থাকে না সেন্টেন্সের, সেক্ষেত্রে আমরা নোট লিখতে পারি। অক্সিলারি না থাকলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করি। কখন? যখন সেটা প্রেজেন্ট টেন্স হবে, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আচ্ছা, প্রেজেন্ট টেন্স হবে, তখন আমরা ডু বা ডাজ নেই। অথবা আমরা ডিড ব্যবহার করি যখন সেটা পাস্ট টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্স করার সাধারণ নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, করে মূল ভার্ব দিয়ে বাকি অংশ। বাট যখন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা ডু ডাজ ব্যবহার করব যদি প্রেজেন্ট টেন্স হয়, আর ডিড ব্যবহার করব যদি সেটা পাস্ট টেন্স হয়। এই তো? আচ্ছা আচ্ছা, আমরা এইটা অনুযায়ী একটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখে আসি। যেমন আমি যদি বলি যে আমি এটি
পছন্দ করি না। এটা কে না পারে, সবাই লিখবে যে আই ডোন্ট লাইক ইট। আমার কথা হলো এই বাক্যটা যেমন আপনার কাছে খুবই সহজ, সামনে একটা বাক্য আসতেছে সেটাও সহজ বাক্য, শুধু সহজ করে ভাবতে শিখতে হবে, তাহলেই সেন্টেন্সটা ইজি হয়ে যাবে। এখন দেখেন একটা সেন্টেন্স আছে, কি আছে লেখা? লেখা আছে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসবাদকে গ্রহণ করবেন না। নাবোধক বাক্য, সেন্টেন্সটা নেগেটিভ। একটা বাংলা বাক্যকে আমরা ইংলিশে লিখতে গেলে সবার আগে খুঁজে বের করব বাক্যের ভার্ব। কান টানলে যেমন মাথা আসে, ভার্বকে ধরে টান দিলে সাবজেক্ট এবং অবজেক্ট আসে। তাহলে আমার এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো গ্রহণ করবে না, এটা হচ্ছে আমার বাক্যের ভার্ব। ওকে, এই বাংলা বাক্যটা এখন খাতায় লেখার দরকার নেই, এটার আমি পিডিএফ দিব। আগে একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে। তাহলে ভার্ব কোনটা? গ্রহণ করবে না। আচ্ছা, আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি গ্রহণ করবে না, কি গ্রহণ করবে না, বা কি কি গ্রহণ করবে না, উত্তর হলো চাঁদাবাজিকে গ্রহণ করবে না। আর কি গ্রহণ করবে না? দুর্নীতি। আর কি? সন্ত্রাসবাদকে। তার মানে এটা বাক্যের অবজেক্ট। কারণ একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা বাক্যের অবজেক্ট। ওকে, এখন যদি প্রশ্ন করি চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসবাদকে কে গ্রহণ করবে না, উত্তর হলো প্রধানমন্ত্রী। আরে ভাই, কোন প্রধানমন্ত্রী? নবনির্বাচিত প্রধানমন্ত্রী। বুঝলাম না, বুঝায় বলেন কোন নবনির্বাচিত প্রধানমন্ত্রী? তখন আমাকে বলতে হবে কি 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী। তার মানে পুরোটাই বাক্যের কি? সাবজেক্ট। এই যে 2026 থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পুরোটাই বাক্যের সাবজেক্ট, যেটা এখনো আপনি যদি না বুঝে থাকেন মনোযোগ দিয়ে আমার কথা আরেকবার শুনবেন। আমি আগে ভার্ব নিয়েছি। ভার্ব কোনটা? গ্রহণ করবে না। ভার্বকে প্রশ্ন করেন তো কে গ্রহণ করবে না, এই জিনিসটাকে কে গ্রহণ করবে না? ছোট্ট করে উত্তর আসে কি? প্রধানমন্ত্রী। কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যে আসে সে বাক্যের সাবজেক্ট। তার মানে প্রধানমন্ত্রী হলো এখানে সাবজেক্ট। এখন আমি যদি জানতে চাই যে কোন প্রধানমন্ত্রী, একটু ব্যাখ্যা করে বলেন তো, তখন আপনি কি বলবেন? তখন বলবেন 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, ঠিক না? তার মানে মূল সাবজেক্টটাকে এক্সপ্লেইন করার জন্য, মানে ব্যাখ্যা করার জন্য আমরা যা যা ব্যবহার করি পুরোটা মিলেই বাক্যের সাবজেক্ট গঠিত হয়। আমি যদি বলি রহিম এখানে এসেছে, সাবজেক্ট কে? রহিম। এখন যদি বলি আমাদের পাশের বাড়ির বা প্রতিবেশীর রহিম এখানে এসেছে, তাহলে আমার সাবজেক্ট কোনটা? আমাদের পাশের বাড়ির বা প্রতিবেশী রহিম, পুরোটাই সাবজেক্ট। মানে মূল সাবজেক্টকে ব্যাখ্যা করার জন্য যা যা ব্যবহার করা হবে পুরোটাই হবে বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা এই বাক্যের সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এটা ছাড়াও মাঝখানে একটা ড্যাশ চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে বাক্যের আরেকটা পার্ট। এই পার্টটুকুর মধ্যে ভার্ব কোনটা? ভার্ব হলো মনে করেন, এটা ভার্ব। কে মনে করেন? বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন। তার মানে এটা হলো বাক্যের কি? সাবজেক্ট। তাহলে আমরা এখানে দুইটা বাক্যের ক্লোজ বা অংশ পাচ্ছি। প্রথম অংশে সাবজেক্ট আছে আর ভার্ব আছে, এটা একটা পার্ট। আর ড্যাশের পরে দ্বিতীয় অংশে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আপনার একসাথে সব ভাবতে হবে কেন? আপনি আগে প্রথমটা অনুবাদ করেন, তারপরে পরেরটা আমরা পরে দেখব। প্রথমটার সাবজেক্ট কে যেন? বাংলাদেশের সাধারণ মানুষ। একটা কথা একবার বলবো, মনে রাখবেন, যখনই দেখবেন এরকম দুইটা, তিনটা, চারটা শব্দ মিলে একটা বাক্যের সাবজেক্ট গঠিত হয়েছে, মানে কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট বা বাক্যের একটা অবজেক্ট বা বাক্যের যে কোনো একটা পার্ট গঠিত হয়েছে, সেটা কিন্তু একটা ফ্রেজের কাজ করে। এরকম যখন কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট হবে, এই ফ্রেজগুলোকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তার মানে আগে আপনি লিখবেন সাধারণ মানুষ, তারপর বাংলাদেশের। তাহলে কি বুঝলাম? কয়েকটা শব্দ মিলে যখন বাক্যের একটা পার্ট হবে তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। ক্লিয়ার? তাহলে আমি আগে সাধারণ মানুষ ইংলিশ লিখব, সাধারণ মানুষ। তাহলে আমি লিখব দ্য কমন পিপল বা দ্য জেনারেল পিপল, সাধারণ
মানুষ। আজকের ক্লাসটা ধৈর্যশীলদের জন্য, যারা 10 মিনিটেই ভ্যাপাচাকা খেয়ে যান তাদের জন্য আজকের ক্লাস একদমই না। তাহলে দ্য কমন পিপল, সাধারণ মানুষ হলো। এবার কি আছে র, এই র এর জন্য কি হবে অব। এবার কি বাংলাদেশ, দ্য কমন পিপল অব বাংলাদেশ, সাবজেক্ট পেলাম। এবার ভার্ব কি মনে করেন। আচ্ছা মনে করার ইংলিশ কি থিঙ্ক, হ্যাঁ থিঙ্ক মানে মনে করা, আবার কনসিডার মানেও মনে করা, আবার বিলিভ মানে কি বিশ্বাস করা। কিন্তু আমি এখানে বিলিভ লিখতে চাই। আপনি বলবেন কেন থিঙ্ক লিখবেন না, থিঙ্ক তো সবাই লিখে। সাধারণ মানুষ এটা মনে করেন মানে সাধারণ মানুষ এটা বিশ্বাস করেন, তাহলে আপনি থিঙ্ক লেখার দরকার নেই। আপনি অ্যাটলিস্ট কনসিডার লিখেন অথবা লিখেন বিলিভ, বিলিভ মনে করেন বা বিশ্বাস করেন। ওকে, তাহলে আমার বাক্যের ফার্স্ট ক্লোজ টুকু লেখা শেষ। আমি এখন ড্যাশ চিহ্ন দিলাম। এখন আমার দ্বিতীয় অংশটুকু অনুবাদ করার পালা। প্রথমে কি নিব, সাবজেক্ট নিব। আচ্ছা সাবজেক্ট যেন কোনটা, 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, পুরোটাই বাক্যের সাবজেক্ট। অনেকে আমাকে অভিযোগ করে স্যার আপনি এত কঠিন জিনিস দেন বুঝি না। আরে ভাই এর থেকে তোমারে আমি কেমনে সহজে বুঝাবো, তোমার মনোযোগ দাও, তুমি এর চেয়েও কঠিন বুঝবা। এটা কি আর একটু ঘোড়ার ডিম কিছুই না, এর থেকেও কঠিন তুমি বুঝবা, শুধু তোমার মনটাকে আমার কাছে দিয়ে দাও, আমার ক্লাসে দিয়ে দাও। এই পুরোটাই সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা যেহেতু সাইজে বড়, একটা ফ্রেজ আমরা একটু আগে জানলাম, যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। তাহলে আমার পেছনের পার্টটা কি, নবনির্বাচিত প্রধানমন্ত্রী। তাহলে আমি লিখব যে দা নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার। এখন আমি এটা কেন এভাবে লিখলাম তার কারণ একটু ব্যাখ্যা করি। প্রধানমন্ত্রীর ইংলিশ কি, প্রাইম মিনিস্টার। নির্বাচিতর ইংলিশ কি, ইলেক্টেড। আর নব মানে কি নতুন, নতুনের ইংলিশ কি নিউ। এন্ড প্রশ্ন হলো নিউলি কেন দিলাম। আচ্ছা দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পর ওয়ার্ড আছে কয়টা, 3টা আছে। তো আমরা জানি নর্মালি আর্টিকেলের পর 3টা ওয়ার্ড থাকলে প্রথমটাকে অ্যাডভার্ব করতে হয়, তারপরেরটাকে অ্যাডজেক্টিভ করতে হয়, আর শেষেরটাকে করতে হয় কি নাউন। এই জন্য প্রাইম মিনিস্টারটা নাউন আছে, তার সামনে নির্বাচিত তাই ইলেক্টেড হয়ে গেছে। আর যেহেতু এটা অ্যাডভার্ব করতে হবে তাই আমাকে নিউ এর সাথে এলওয়াই যোগ করে নিউলি লিখে অ্যাডভার্ব করতে হয়েছে। এই জন্য আমার পার্টটা হয়ে গেছে দ্য নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, নবনির্বাচিত প্রধানমন্ত্রী। আচ্ছা তাহলে এইটুকু কিন্তু আমরা লিখলাম, পেছন দিক থেকে অনুবাদ করব। নব পর্যন্ত লিখছি, এবার কোথায় নির্বাচিত হয়েছে, নির্বাচনে। ইন ইন কোন নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ত্রয়োদশ মানে কি 13তম, তাহলে দা 13th জাতীয় কি হবে ন্যাশনাল। এবার হচ্ছে সংসদ, পার্লামেন্টারি, 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 পার্লামেন্টের অ্যাডজেক্টিভ করলাম পার্লামেন্টারি। এবার নির্বাচন তার মানে কি ইলেকশন। কত সালে, 2026 সালের। ইন অথবা অফ 2026। তাহলে এতক্ষণ ধরে আমরা বাক্যের কি লিখছি ধৈর্য সহকারে, সাবজেক্ট। এরকম সাবজেক্ট অনেক বড় হলে তো সমস্যা নাই। আমি আগে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইংলিশ লিখছি দ্য নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, তারপর 13তম জাতীয় সংসদ নির্বাচন মানে ইন দ্য 13th ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, তারপর 2026 সালের অফ অথবা ইন 2026। এবার আমার ভার্ব লাগবে। ভার্ব কোনটা, ভার্ব হলো গ্রহণ করবে না, নয়াকারে না, তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি যেন কি নেগেটিভ সেন্টেন্স লিখতে গেলে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, তার সাথে নট যুক্ত করতে হবে। তো গ্রহণ করবে না এটা কিন্তু ফিউচারকে বোঝাচ্ছে, চাইলে প্রেজেন্টও করা যায়, ফিউচারকে বোঝাচ্ছে। তো ফিউচার টেন্সের জন্য কি লাগে যেন, শ্যাল বা উইল লাগে। তাহলে আগে আমাকে সেই শ্যাল বা উইলটা লিখতে হবে, এটা আমার অক্সিলারি ভার্ব। এখন যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই আমি এর সাথে যুক্ত করব কি নট, উইল নট। এখন গ্রহণ করার ইংলিশ কি, গ্রহণ করার ইংলিশ কি, গ্রহণ করা মানে কি নেয়া, বা গ্রহণ করা মানে কি মেনে নেয়া। তার মানে এখানে কেউ চাইলে অ্যাকসেপ্ট লিখতে পারে, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ঠিক না? অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা না, অ্যাকসেপ্ট লিখতে পারে। শুধু অ্যাকসেপ্ট লিখলেই হবে, অনেক কিছু লেখা যেতে পারে। তা সে চাঁদাবাজিকে গ্রহণ করবে না,
তার মানে কি, সে চাঁদাবাজিকে প্রশ্রয় দিবে না। আপনি এখানে অ্যাপ্রিসিয়েট লিখতে পারেন, আপনি এখানে রিকগনাইজ লিখতে পারেন, শুধু অ্যাকসেপ্ট লিখতে হবে কেন? চাঁদাবাজিকে গ্রহণ করবে না মানে কি, চাঁদাবাজিকে মেনে নিবে না। সো মেনে নেওয়া বোঝানোর জন্য আপনি যে কোনো ভার্ব ব্যবহার করতে পারেন। আপনাকে যে শুধু অ্যাকসেপ্ট লিখতে হবে ব্যাপারটা এমন না, আপনি আরো সুন্দর সুন্দর ভার্ব লিখতে পারেন। সে আমি এখানে লিখে দিলাম উইল নট অ্যাপ্রিসিয়েট। উইল নট অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট হচ্ছে কোনো কিছুকে মেনে নেওয়া বা গ্রহণ করা। তাহলে আমি লিখে দিলাম যে তিনি অ্যাপ্রিসিয়েট করবে না। আচ্ছা, আমার ভার্ব হলো, এবার আমার অবজেক্ট দরকার, যে কি গ্রহণ করবে না, কি গ্রহণ করবে না। উত্তর হলো তিনটা জিনিস, চাঁদাবাজি, দুর্নীতি আর সন্ত্রাসবাদ। তাহলে যেহেতু মাঝে কমা চিহ্ন দিছে, আমরা দেখতে পাচ্ছি কয়েকটা শব্দ মিলে অবজেক্ট হলে তাকে পেছন থেকে অনুবাদ করতে হয়, কথা সত্য। বাট যখন মাঝে মাঝে কমা চিহ্ন ব্যবহার হবে তখন সিকোয়েন্স মেনটেন করতে হবে, মানে যে ওয়ার্ডটা আগে দিছে তার ইংলিশটা আগে হবে। প্রথমে কার কথা বলছে? চাঁদাবাজি। আচ্ছা, তাহলে আমি লিখব যে এক্সটর্শন, চাঁদাবাজি। আচ্ছা, তারপর দুর্নীতি মানে করাপশন, করাপশন, দুর্নীতি। তারপর ও মানে কি অ্যান্ড সন্ত্রাসবাদ, টেরোরিজম, টেরোরিজম। হয়ে গেল আমার অবজেক্ট। কি সুন্দর একটা ইংরেজি বাক্য হয়ে গেল। দ্য কমন পিপল অফ বাংলাদেশ কনসিডার the newly elected Prime Minister in the 13th National Parliamentary Election in 2026 will not appreciate extortion, corruption and terrorism. আপাত দৃষ্টিতে এই বাক্যের দিকে তাকালে আর এই বাক্যের দিকে তাকালে যে কারো কাছে মনে হবে এটা একটা কঠিন বাক্য, কিন্তু আমি যতটা মনোযোগ দিয়ে ভেঙে ভেঙে বুঝালাম, আপনি যদি আমার মতোই মনোযোগ দিয়ে আমার কথা শুনেন আর স্ক্রিনে তাকিয়ে থাকেন, আমি 100% নিশ্চয়তা দিব যে আপনি বুঝে গেছেন। বাট এমন যদি হয়, একবার স্ক্রিনে তাকান, একবার এদিক একবার ওদিক, আর একবার ফোনের নোটিফিকেশনের জন্য তাকান, তাহলে আপনাকে বোঝানোর সক্ষমতা দুনিয়াতে কারো নাই। শোনেন, রাইটিং শেখার জন্য বা ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য বা ইংলিশ ফ্রি রাইটিং শেখার জন্য আপনার অনেক মেধাবী হওয়ার দরকার নেই, বাট অনেক ধৈর্যশীল হতে হবে। তাহলে যে কোনো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে দিব, নেগেটিভ হয়ে যাবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিডের সাথে নট যুক্ত করে দিব। তাহলে আমরা এমন একটা বাক্য দেখে নিই, যারা এটা লিখতে চাচ্ছেন বাট সময় পাচ্ছেন না, তারা কিন্তু ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেন পরে আরাম করে খাতায় লিখে নিতে পারেন। আমার মনে হয় এতক্ষণে আপনাদের স্ক্রিনশট নেওয়াও হয়ে গেছে। তাহলে আমরা এবার পরের বাক্যে চলে যাই। পরের বাক্যে কি বলা আছে? পরের বাক্যে বলা আছে, গত জাতীয় সংসদ নির্বাচনে অনেক মানুষই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেননি। গত মানে গত, কোন গত সেটা আমি জানি না, গত ইজ গত। তাহলে গত জাতীয় সংসদ, গতটা অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেননি। বাক্য কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? বলেন, এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেন্টেন্স? কোন সেন্টেন্স এটা? এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এই বাক্য অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এটা একটা নেগেটিভ সেন্টেন্স। বলেছি তো, আজকের ক্লাস করে ইনশাল্লাহ আপনার মনে হবে যে আপনি গত 5 বছরে যা শিখেননি তা শিখবেন এই 2 ঘন্টার ক্লাস। কিন্তু এই ক্লাস অধৈর্যশীলদের জন্য একদমই না, অতি পণ্ডিতদের জন্য একদমই না, যারা শিখতে চায় তাদের জন্য এই ক্লাস। তাহলে যেহেতু বলছে ভোট দেননি, তার মানে ইটস নেগেটিভ সেন্টেন্স। এটা হলো নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো দেননি। আচ্ছা, আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি দেননি, উত্তর হলো ভোট। এটা হচ্ছে অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা হচ্ছে বাক্যের অবজেক্ট। তার মানে এখানে ভোট হচ্ছে একটা অবজেক্ট। এখন যদি প্রশ্ন করি কে ভোট দেননি বা কারা ভোট দেননি, উত্তর কি আসে? উত্তর হলো অনেক মানুষ। এটা হলো বাক্যের কি? সাবজেক্ট। সবার আগে বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু অনুবাদ করার ক্ষেত্রে সবার আগে বাক্যের ভার্ব খুঁজতে হবে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। যেমন ভার্ব হলো দেননি, কি দেননি? ভোট দেননি। কারা দেননি? মানুষ দেননি।
তার মানে কারা দিয়ে প্রশ্ন করে বা কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেলাম, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পেলাম। যারা আলসেমি করে লিখেন না তারা কষ্ট করে হলো একবারও লিখেন, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আপনি পাবেন সাবজেক্ট, আর কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি পাবেন অবজেক্ট, আর ব্যতিক্রম থাকতেই পারে। তাহলে আমরা ভার্ব পেলাম দেননি, অবজেক্ট ভোট, আর অনেক মানুষ সাবজেক্ট। তাহলে প্রশ্ন হলো বাকিগুলো কি? বাকিগুলো চেনার দরকার নেই, তোমার কাজ আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে বাক্য রেডি করো ভাই, তারপর তুমি সাজানো গোছানোর কাজ করো। আচ্ছা, তাহলে আমার সাবজেক্টকে অনেক মানুষ। আচ্ছা, অনেক মানুষ আর অনেক মানুষই এর মধ্যে পার্থক্য আছে। আমি যদি নর্মালি লিখি অনেক মানুষ, ওকে, এর জন্য আমরা লিখবো মেনি পিপল, অনেক মানুষ। কিন্তু যখন আমি বলবো যে অনেক মানুষই ভোট দেননি, এই যে ইটা কিন্তু অন্যরকম একটা মিনিং প্রকাশ করে। তখন আমাকে এই অনেকের ইংলিশ মেনি লেখা যাবে না, তখন লিখতে হবে আমেনি, আমেনি। আর বলি না কত লোকই তো ভোট দেয়নি, ঠিক আছে, কতই না ফুল ফোটার আগেই ঝরে যায়, এরকম অনেকেই, কতই না, এরকম বোঝাতে এ মেনি ব্যবহার হয়, শুধু মেনি না। তাহলে আমার এখানে লেখা উচিত আমেনি। তাহলে আমি লিখলাম আমেনি, আমেনি পিপল, অনেক মানুষই। এবার আমার যেহেতু এটা না বোধক বাক্য, তাহলে সাবজেক্টের পরে আমাকে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। এখন ভোট দেননি গত নির্বাচন, তার মানে কোন টেন্স? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সের নিজস্ব অক্সিলারি ভার্ব থাকে না, এই জন্য আমরা পাস্ট টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে সাবজেক্টের পরে কি নেই? ডু ডাজ, একদমই না, ডিড ব্যবহার করি আমরা। তাহলে ডিডের সাথে নট হবে, আ মেনি পিপল ডিড নট, ডিড নট। এবার আসি ভার্ব। ভার্ব কোনটা? দেননি। দেওয়ার ইংলিশ কি? গিভ। হ্যাঁ, গিভও লেখা যায়, তবে কিছু ভার্ব আছে বিশেষ কাজে আমরা ব্যবহার করি। গিভ মানে যে কোনো কিছু দেওয়া। আমি যদি বলি সে আমাকে এক কাপ চা দিল, তাহলে হি গেভ মি আ কাপ অফ টি, অথবা আ মাগ অফ টি, এটা গেভ, ঠিক আছে। বাট ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা গিভ ব্যবহার না করে কি দিতে পারি বলেন তো? কাস্ট, ডিড নট কাস্ট, ভার্ব পেয়ে গেলাম। এবার আমার অবজেক্ট দরকার। নাও আই নিড অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এন্ড হিয়ার দ্য অবজেক্ট ইজ ভোট। ভোটের ইংলিশ কি? ভোট। তাহলে আমি লিখে দিলাম ভোটস। প্রশ্ন হলো আপনি প্লুরাল কেন করলেন? আরে বাবা, ভোট তো একটা যায় নাই, অনেক ভোট গেছে, এই জন্য ভোটস হয়ে গেল। আ মেনি পিপল ডিড নট কাস্ট ভোটস, বাক্য কিন্তু হয়ে গেছে। কিন্তু বাক্যের একটা অলংকার বলে ব্যাপার আছে। মানে কি? এই যে আমি চুলটা একটু চিরুনি করেছি, যদি আমি চিরুনি না করি, এই যে এরকম করে যদি রাখি আমি, তাতে কি আমি অমানুষ হয়ে যাব? অমানুষ হব? হব না। তবু আমি চুলটা কেন গোছাচ্ছি? দিস ইজ আর্ট। এবং রাইটিংয়েরও এরকম একটা আর্ট আছে। সেই আর্টটা হলো, যদি আমি এখানে লিখি যে ভোটের সামনে যে দেয়ার ভোটস, তাহলে কিন্তু শুনতে ভালো শোনায় যে আ মেনি পিপল ডিড নট কাস্ট দেয়ার ভোটস, অনেক মানুষই তাদের ভোট দেয়নি। এই যে তাদের শব্দটা যে আমি ব্যবহার করলাম, দেয়ার, এটা কি বাক্যে ছিল? ছিল না। এরকম অনেক কিছু থাকবে না, কিন্তু আপনাকে সেটা নিজের মতো করে ব্যবহার করতে হবে। যাই হোক, চুল তো এলোমেলো করলাম, এখন তো চিরুনি নাই, কি করব? কিছু করার নেই। আমি জানি আমার যেসব স্টুডেন্টরা আমাকে ভালোবাসে, তাদের আমার চুল এরকম এলোমেলো থাকলেও আমাকে কি ভালোবাসবে। সুতরাং চুল গোছানোর কোনো দরকার নেই, আরও এলোমেলো করে দিয়ে রাখি, যা। আচ্ছা, তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হয়ে গেল। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো, দুইটা বাড়তি অংশ আছে। একটা হলো গত জাতীয় সংসদ নির্বাচনে, আরেকটা হলো স্বতঃস্ফূর্তভাবে। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিলে যে বাড়তি অংশগুলো থাকে, এগুলো কিন্তু নর্মালি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল এর কাজ করে। মানে এগুলোর নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল। কোনটা কোন অ্যাডভার্ব? বোঝাই যাচ্ছে যে কখন মানুষ ভোট দেননি, কখন? উত্তর হলো গত নির্বাচনে। কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। কখন ভোট দেননি? গত নির্বাচনে। সো কখন দিয়ে প্রশ্ন করলে যা পাই এগুলোর নাম অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, তারা কিভাবে ভোট দেননি? স্বতঃস্ফূর্তভাবে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার।
তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, আর কখন দিয়ে টাইম। এবার আমি ধরে নিলাম আপনি ম্যানার, টাইম এগুলো কিচ্ছু বুঝেন না, কোনো সমস্যা নেই। আপনি এইটুকু বুঝলেই হবে যে এটা একটা বাড়তি অংশ, এটা একটা বাড়তি অংশ, তাই তো? তাহলে অতিরিক্ত অংশ কয়টা হলো? দুইটা। আপনার কাজ হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখার পর সামনে একটা অতিরিক্ত অংশ দিবেন, পেছনে একটা অতিরিক্ত অংশ দিবেন, তাহলেই তো খেলা শেষ। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর যতগুলো বাড়তি অংশ আছে একটা অংশ সামনে রাখবো আর একটা অংশ পিছে রাখবো। তার মানে গত জাতীয় সংসদ নির্বাচনে এটার ইংলিশ আমি সামনে দিয়ে দিব। এখন যদি বলেন স্যার যদি আমি এর ইংলিশটা বাক্যের শেষে দেই হবে না? হবে, কিন্তু ওই যে দ্য আর্ট অফ ট্রান্সলেশন, সৌন্দর্য বজায় রাখার জন্য অতিরিক্ত অংশ যদি সামনে থাকে আমরাও তার ইংলিশ সামনে লিখবো, মানে সাবজেক্টের সামনে লিখব। আচ্ছা, তাহলে গত নির্বাচন, এটা সময়, সময়ের পূর্বে প্রেপোজিশন বসবে। তাহলে আমি লিখবো ইন দ্য লাস্ট, জাতীয় সংসদ নির্বাচন, তাহলে আমি লিখতে হবে আমাকে ইন দ্য লাস্ট পার্লামেন্টারি, ও আরো বলছি তো ন্যাশনাল পার্লামেন্ট, জায়গা হবে না এখানে, উপর দিয়ে লিখি যে ইন দ্য লাস্ট, জাতীয়র জন্য কি ন্যাশনাল, এবার সংসদের জন্য কি পার্লামেন্টারি, তারপর নির্বাচনের জন্য কি ইলেকশন। সেক্ষেত্রে যদি আমি সাবজেক্টের আগে এরকম অতিরিক্ত অংশ লিখি তাহলে আমাকে একটা কমা চিহ্ন দিতে হবে, মানে অতিরিক্ত অংশটার পরে একটা কমা চিহ্ন দিতে হবে, অ্যাডভার্বটার পরে একটা কমা দিতে হবে। ইন দ্য লাস্ট ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, গত জাতীয় সংসদ নির্বাচনে, একটা অংশ হয়ে গেল। এবার আরেকটা কি আছে, স্বতঃস্ফূর্তভাবে, ওটাকে আপনি চাইলে বাক্যে শেষে বসাই দেন, তাহলে আমি ভোটের পরে দিলাম স্পন্টেনিয়াসলি, ওটাকে আমরা ভার্বের পূর্বেও রাখতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে সহজ পদ্ধতিতে যেটা বুঝলাম, আমরা আগে সাবজেক্ট নিব, ভার্ব নিব, অবজেক্ট নিব, নেওয়ার পর যদি কোনো বাড়তি অংশ থাকে একটা দিব সামনে, একটা দিব পিছে। এখন যদি বলেন বাড়তি অংশ যদি 4টা থাকে তাহলে 2টা সামনে দেন আর 2টা পিছে দেন। যদি 3টা থাকে তাহলে একটা সামনে দিয়ে 2টা পিছে, অথবা সামনে 2টা পিছে একটা, মানে একটা ব্যালেন্স করতে হবে। দেখেন কি সুন্দর একটা বাক্য হয়ে গেল। ইন দ্য লাস্ট national parliamentary election, many people did not cast their votes spontaneously. অনেক মানুষই স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দেননি। আপনি চাইলে স্পন্টেনিয়াসলিকে এই যে ভার্বের পূর্ব বসাতে পারেন, did not spontaneously cast their votes, আরো সুন্দর হবে। কি বোঝা গেল? তাহলে শুধু ওই যে বুকিশ নলেজ যেটা বলে ঠাড়া পড়া মুখস্থ, আপনি মুখস্থ করছেন নেগেটিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস ব্লা 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 ব্লা, এগুলো মুখস্থ করে জীবনে কোনো কাজে আসবে না। এটাকে প্রয়োগ করতে হবে। বই আপনাকে নিশ্চিত এরকম অনেক রুলস শেখাবে, বাট একজন মেন্টর, একজন টিচার, একজন ইনস্ট্রাক্টর আপনাকে শেখাবে হাউ টু অ্যাপ্লাই দ্য রুলস। কেন বললাম জানেন? অনেকে শুধু বই কিনতে বিশ্বাসী, অনেকে শুধু আমাকে বলে স্যার আপনার একটা বই আছে, স্যার আপনার একটা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বই আছে, স্যার বইটা শুধু কিনতে চাই। হ্যাঁ আমার একটা বই আছে, এই যে একটা বই, এই বইটা কিনবেন ইনফরমেশন শেখার জন্য, ভোকাবুলারি শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য, বাট এগুলো প্রয়োগ করার জন্য একজন টিচারের প্রয়োজন আছে। আমার যদি পছন্দ না হয় সমস্যা নেই, যারে পছন্দ করেন এরকম একটা টিচারের কাছে যেতে হবে প্রয়োগ করার জন্য। বাট এটা তো নিশ্চিত যদি আমার বই আপনার কাছে থাকে, আমার কোর্স আপনার কাছে থাকে, নিঃসন্দেহে আপনি খুব ভালো বোঝারই কথা। নাও ডিসিশন ইজ কমপ্লিটলি ইয়ার্স। তো যেটা বলছিলাম, তাহলে রুলস শুধু মুখস্থ করলে হবে না, রুলসকে প্রয়োগ করতে হবে। তাহলে আমার সেন্টেন্স হয়ে গেল, ইন দ্য লাস্ট ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন মেনি পিপল ডিড নট কাস্ট দেয়ার ভোটস স্পন্টেনিয়াসলি। তাহলে আমরা বুঝলাম কিভাবে অ্যাফার্মেটিভ, কিভাবে নেগেটিভ সেন্টেন্স করব। তার মানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে বিদায় দিচ্ছি, বাই বাই বাই। এবার আসি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ধরনের। কয় ধরনের? এই সেন্টেন্সটা হচ্ছে দুই ধরনের। একটা হলো, আমি সহজ করে যদি বলি, একটা প্রশ্নের নাম হলো ইয়েস নো কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন। আরেকটা নাম হচ্ছে WH কোয়েশ্চেন। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন আর WH কোয়েশ্চেন এর মধ্যে ডিফারেন্সটা কি? দ্যাট মিন্স হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্ড WH কোয়েশ্চেন? ইফ আই আস্ক ইউ হোয়াটস দ্য ডিফারেন্স, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো, আমি যদি আপনাকে প্রশ্ন করি
ডু ইউ লাভ মি? ইফ আই আস্ক ইউ, ডু ইউ লাভ মি? তুমি কি আমায় ভালোবাসো? ডু ইউ লাইক মি? তুমি কি আমায় পছন্দ করো? এর উত্তর কি হবে? ইয়েস অথবা নো। হয়তো কেউ বলবে ইয়েস অথবা বলবে নো। আমরা যে প্রশ্নগুলোর উত্তর শুধু ইয়েস আর নোর মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা সেগুলোকে বলি ইয়েস নো কোশ্চেন। তার মানে এটা একটা ইয়েস নো কোশ্চেন। আর যেগুলো আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করি, আমি যদি প্রশ্ন করি হোম ডু ইউ লাইক, তুমি কারে পছন্দ করো? হোম ডু ইউ লাইক, তুমি কারে পছন্দ করো? এর উত্তর কি ইয়েস বা নো বললে হবে? হবে না, ব্যাখ্যা করতে হবে। এটার নাম ডাব্লিউএইচ কোশ্চেন। সুতরাং আমরা এখন শিখবো কিভাবে ইয়েস নো কোশ্চেন তৈরি করতে হয় আর কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হয়। এই পর্বটি মহা গুরুত্বপূর্ণ। শোনেন, এই জীবনে যত বাক্য ব্যবহার করেন বা যত বাক্য লিখেন সেগুলো কিন্তু 5 ধরনের। খেয়াল করেন, আপনি যত ঘুরায় পেঁচায় কথা বলেন, আপনি 5টা বাক্য ছাড়া এই জীবনে কথা বলতে পারেননি কখনো। একটা হলো আপনি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, নয় ইন্ট্রোগেটিভ ব্যবহার করেছেন, অথবা ইম্পারেটিভ ব্যবহার করেছেন, অথবা অপটেটিভ ব্যবহার করেছেন, অথবা এক্সক্লামেটরি ব্যবহার করেছেন। ইভেন আপনি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যবহার করেন সেগুলো অ্যাসার্টিভ। তার মানে আমরা এই 5 সেন্টেন্সের 14 গোষ্ঠী যদি A to Z জানি, তাহলে এই জীবনে কথা বলতে কোনো কিছুতে বাধা পাবে না, ইংরেজিতে হোক আর বাংলায় হোক ইনশাল্লাহ। তাহলে আমরা এবার শিখবো কিভাবে ইয়েস নো কোশ্চেন করতে হয়, কিভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে হয়। ধৈর্য যার নাই তার জন্য আজকের এই ক্লাস না, না এবং না। শুরু করেন ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন করার জন্য খুব সহজ স্ট্রাকচার, যেটা আমরা ছোটবেলা থেকে জানি, সেটা হচ্ছে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব নিব, সেন্টেন্স থেকে একটা অক্সিলারি ভার্ব নিব, তারপরে আমি সাবজেক্ট ব্যবহার করব, তারপরে আমি আমার মূল ভার্ব নিব টেন্স অনুযায়ী, এরপরে আমি অবজেক্ট বলবো না, এক্সটেনশন, অবজেক্ট থাকলে দিবেন, না থাকলে নাই, তারপর আমি কোশ্চেন মার্ক দিব। এটাই নিয়ম। আচ্ছা, যেমন আমি যদি বলি যে বর্তমান সরকার কি চলমান চ্যালেঞ্জগুলো বা চ্যালেঞ্জ সমূহ মোকাবিলা করতে পারবে? মোকাবিলা করতে পারবে। আমার সমস্যা কি, আসলে আমি কঠিন করে পড়াই না, আমি যে এক্সাম্পলগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, এই টাইপের সেন্টেন্স প্রয়োজন হয়। কিন্তু আপনারা সবাই মানে অনেকেই যে বাক্যগুলো চান আমার কাছে, প্রত্যাশা করেন, মানে যারা বলেন আমার লেকচার কঠিন, তারা কি প্রত্যাশা করেন আমি জানি। তারা প্রত্যাশা করেন আমি এরকম বাক্য দিব, তুমি কি ভাত খাও? আমি স্কুলে যাই, মিতা গান গায়, নাসিমা নদীতে সাঁতার কাটে। এই এই বাক্য লিখবে ক্লাস 1-এর বাচ্চা। তুমি কেন, তুমি ক্লাস 1-এ পড়ো? যদি উত্তর হয় না, তাহলে ভাই তুমি ওই বাক্য কেন লিখবা এই জীবনে? এখনো সারা জীবন আমি শুধু ভাত খাই, আমি ভাত খাই, ভাত খাই, কেন? ভাত ছাড়া আর কিছু নেই দুনিয়াতে, ওইটাই লিখতে হবে কেন? রহিম স্কুলে যায়, আমি ভাত খাই। আরে ভাই সারা জীবন টেন্স শিখছো মানে আমি ভাত খাই, রহিম স্কুলে যায়, এর বাইরে কি কোনো বাক্য নাই? আমরা ওই গন্ডি থেকে বের হইনি বলে এই বাক্যগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। এটা কিসের কঠিন বাক্য? কি আছে এখানে? বর্তমান সরকার কি চলমান চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে পারবে? মানে রহিম কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে ওটা না লিখে আমি একটু কঠিন করছি, বর্তমান সরকার কি চলমান চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে পারবে। এটা কঠিনের কি? প্রশ্নবোধক বাক্য। তোমাকে কি বলা হয়েছে? প্রশ্নবোধক বাক্য মানে ইউ হ্যাভ টু স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দ্য অক্সিলারি ভার্ব। তাহলে এখানে পারবে, পারা, পারার ইংলিশ কি? ক্যান না? ছোটবেলা থেকে জানি না পারার ইংলিশ কি? ক্যান। তাহলে আমি শুরুতে লিখবো ক্যান, অক্সিলারি ভার্ব নিলাম। এবার আমি সাবজেক্ট নিব। কে সাবজেক্ট? যে চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেই সাবজেক্ট। তাহলে কে সাবজেক্ট? বর্তমান সরকার। আচ্ছা, তাহলে আমি লিখলাম দা বর্তমান সরকার, দ্যাট মিনস দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট। আমার সাবজেক্ট হয়ে গেল। নাও আই নিড দ্য প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব। মূল ভার্ব কোনটা? ভার্ব কোনটা যা দ্বারা কাজ করা বোঝায় তার নামই ভার্ব। ভার্ব কোনটা? মোকাবেলা করা। তো মোকাবেলা করার ইংলিশ কি? ফেস বা মিট বা কনফ্রন্ট, তাই না? যে কোনো একটা। ফেস সবাই লিখবে, মিটও সবাই লিখবে, এই জন্য আমি ফেস আর মিট লিখবো না, আমি লিখবো কনফ্রন্ট। তার মানে এখান থেকে আমি তোমার উদ্দেশ্যে একটা মেসেজ দিচ্ছি, যেগুলো গতানুগতিক ওয়ার্ড সবাই লিখে, চেষ্টা করো সেখান থেকে একটু বের হয়ে আসা, তাহলে তোমার লেখা ইউনিক হবে। তার মানে ক্যান দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট কনফ্রন্ট, বর্তমান সরকার মোকাবেলা করতে পারবে?
এখন আমি বাকি অংশটুকু দিব। কি মোকাবেলা করতে পারবে? উত্তর হলো চলমান চ্যালেঞ্জ সমূহ। চলমান মানে কি? কারেন্ট, এক্সিস্টিং বা প্রেজেন্ট, তাই না? তো আমি লিখে দিলাম দা কারেন্ট, সবাই লেখে, প্রেজেন্টও সবাই লিখে, আমি লিখলাম এক্সিস্টিং। এক্সিস্টিং। এবার চ্যালেঞ্জ যেহেতু অনেকগুলো, তাই চ্যালেঞ্জেস। ক্যান দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট কনফ্রন্ট দ্য এক্সিস্টিং চ্যালেঞ্জেস? বর্তমান সরকার কি চলমান চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে পারবে? মোকাবেলা করতে পারবে? মোকাবেলা করতে পারবে? উত্তর কি? ইয়েস অর নো? সবাই কমেন্ট করেন। আমি যদি প্রশ্ন করি, ইফ আই আস্ক ইউ ক্যান দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট কনফ্রন্ট দ্য এক্সিস্টিং চ্যালেঞ্জেস, বর্তমান সরকার কি বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে? আপনি কি মনে করেন? ইয়েস অর নো? কমেন্ট করে জানিয়ে দেন। এখন যদি খেলা হবে আজকে, হ্যাঁ, আজকে রাইটিং এর 14 গোষ্ঠী শেখাবো। এখন যদি বাক্যটা এমন হয় যে আজকের ক্লাসে 2-4টা অজ্ঞান হয়েও যেতেও পারে, আমার কিছু করার নাই। বর্তমান সরকার কি চলমান চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে পারবে না? যদি বলি পারবে না, পারবে না, পারবে না, পারবে না, তখন কি? কি আর ছোট্ট একটু কাজ, যখন না বুঝাবে তখন তুমি শুধু অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে দাও, মানে ক্যানের সাথে নট দিয়ে দাও, হয়ে গেল। Can't the present government confront the existing challenges? তার মানে আমরা সাধারণ প্রশ্ন করার নিয়ম শিখব। আগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, এরপর মূল ভার্ব থেকে 14 গোষ্ঠী যা আছে সবকিছু লিখে দিব। বাট যদি সেটা না বোধক হয়, তোমার ছোট্ট একটু হাতের কাজ অক্সিলারির সাথে যুক্ত করে দাও, নট, কাহিনী শেষ। যেমন, তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি? তুমি কি আমাকে পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক মি? এই নটের খেলা, আর কিচ্ছু না। তাহলে আমরা বুঝলাম ইয়েস নো কোশ্চেন দুই ভাবে হতে পারে, সাধারণ ইন্ট্রোগেটিভ, আবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ হতে পারে। নেগেটিভ হলে অক্সিলারির সাথে নট যুক্ত করব। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আর যদি সেন্টেন্সে নিজস্ব অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ডু ডাজ ডিড তো আছেই। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শেষ, মানে ইয়েস নো কোশ্চেন শেষ। এখন আমরা আসি WH কোশ্চেন। কি কোশ্চেন? লিখো লিখো লিখো, WH কোশ্চেন। WH কোশ্চেন এর ব্যবহার আমরা লিখব। ওই নো প্রবলেম। WH কোশ্চেন মানে কি? হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো দিয়ে প্রশ্ন। ওকে, শুনতে মনে হয় এই আমি তো পারি, দুটো লিখো না, লিখলেই বাক্য ভুল হয়ে যাবে। চ্যালেঞ্জ দিচ্ছি না, মানে বোঝাচ্ছি যে এটা চ্যালেঞ্জিং, একটু শিখতে হবে। তাহলে আমরা আজে বাজে কমেন্ট টমেন্ট না করে মনোযোগ দিয়ে কথা শুনবো আগে, ঠিক আছে? যারা ইচ্ছা মতো কমেন্ট করতেছো, মানে ভালো কমেন্টই করতেছো, বাট আমার কাছে মনে হচ্ছে আননেসেসারি। এই মুহূর্তে আগে আমরা মনোযোগ দিয়ে কথা শুনি আগে। আচ্ছা, WH কোশ্চেনের জন্য আমরা কি কি ব্যবহার করি? নাম্বার 1, সাবজেক্টকে জানার জন্য। আমরা যখন বাক্যের সাবজেক্ট জানতে চাই, সাবজেক্টকে জানার জন্য আমরা দুইটা প্রশ্ন করি, দুইটা WH ওয়ার্ড ব্যবহার করতে পারি। একটা হচ্ছে হু অথবা হোয়াট। আমরা হু ব্যবহার করি যখন পার্সন, ব্যক্তিবাচক কিছু বোঝাবে। আমরা হোয়াট ব্যবহার করি যখন নন পার্সন কিছু বোঝাবে। ওকে, তার মানে আমরা যখন বাক্যের সাবজেক্ট কে সেটা জানার জন্য প্রশ্ন করি, তখন আমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। যদি সেটা ব্যক্তিবাচক হয় তাহলে হু, আর ব্যক্তিবাদ অন্য কিছু হলে তাহলে আমরা হোয়াট ব্যবহার করব। আচ্ছা, ফাইন। তারপরে নিয়মটা কি? তারপরে নিয়মটা হলো হু বা হোয়াটের পর আমার কোনো কাজ নেই, সরাসরি ভার্ব প্লাস বাকি অংশ দিলেই আমার একটা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। যেমন আমি যদি প্রশ্ন করি যে কে আমাকে ভালোবাসে? কে আমাকে ভালোবাসে? কে, তাহলে এই কে এর জন্য আমি কি নিব? হু, ব্যক্তিবাচক। তার মানে হু লাভস মি, কে আমাকে ভালোবাসে। এখন যদি আমি বলি যে কারা আমাকে ভালোবাসে? কারা, কারা আমাকে ভালোবাসে? এই যে কারা, এই কারার ইংলিশও হচ্ছে হু। তার মানে এই হু এর দুইটা অর্থ, একটা হলো কে আর একটা হলো কি? কারা।
দুইটা অর্থেই হু বসে। যখন আমি বলবো কারা আমাকে ভালোবাসে, তখন আমি হু দিব। কিন্তু লাভের সাথে এস দিব না, হু লাভ মি। কেন? কারণ যেহেতু কারা, কারা বলতে কি প্লুরাল নাম্বার, আর সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হয় তখন নিশ্চয়ই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। তার মানে কে আমাকে ভালোবাসে, হু লাভস মি। কারা আমাকে ভালোবাসে, হু লাভ মি। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি বলি এই প্রশ্নটাকে আমি না বোধক যদি করি, কিরকম, যে কে আমাকে ভালোবাসে না। না, এই যে না, এটা ঠিকই আছে, শুধু না এর জন্য আমাকে এখানে একটা হাতের কাজ করতে হবে। না বোধক আমরা একটু আগে শিখছিলাম কি যেন, না বোধক বাক্য করিতে হইলে বাক্যের অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করিতে হইবে। তবে যদি সেখানে বাক্যের নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ডু, ডাজ কিংবা ডিডের সাথে নট যুক্ত করিতে হইবে। মনে আছে তো? এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। তার মানে আমি ডু বা ডাজ নিব। তাহলে এখন আমি কোনটা নিব? যেহেতু ভার্বের সাথে এস আছে, তাহলে আমাকে ডাজ নিতে হবে। তার মানে আমি এখানে ডাজ নিব, আর তার সাথে যুক্ত করব কি, নট। কিন্তু সাবধান, ডাজ ব্যবহার করলে ভার্বের সাথে আর এস রাখা যাবে না, বেস ফর্ম হবে। তার মানে কি হলো, হু ডাজ নট লাভ মি, কে আমাকে ভালোবাসে না। ক্লিয়ার? এখন যদি পরের বাক্যটা বলি, কারা আমাকে ভালোবাসে না, কারা আমাকে ভালোবাসে না, এই যে না, না এর জন্য আমাকে কি করতে হবে, শুধু এখানে নট দিতে হবে। তার মানে অক্সিলারি ভার্ব তো নেই, তাহলে ডু নট বা ডাজ নট। এখানে কি ভার্বের সাথে এস যুক্ত আছে? নেই। তাহলে আমি কি নিব, ডাজ নিব, নাকি ডু, ডু নিব। তাহলে আমাকে লিখতে হবে ডু নট বা ডোন্ট। তাহলে হু ডু নট লাভ মি, কে আমাকে ভালোবাসে না। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি এই বাক্যটা এভাবে বলি যে কে আমাকে ভালোবাসতো না, মানে পাস্ট টেন্স, কে আমাকে ভালোবাসতো না। কোন টেন্স? পাস্ট টেন্স। বাসতো যেহেতু বলছে, তাহলে আমাকে প্রথমে কে এর জন্য কি লিখতে হবে, হু। তো আমি লিখলাম হু। এখন ভালোবাসার ইংলিশ তো লাভ, কিন্তু বাক্যটা তো না বোধক। না বোধক হলে তোমাকে ডু নট, ডাজ নট, ডিড নট নিতে হবে। যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমি নিব কি ডিড নট। হু ডিড নট লাভ মি, কে আমাকে ভালোবাসতো না। আমরা কি বুঝলাম ফাইনালি? আমরা বুঝলাম যে যখন সাবজেক্টকে জানার জন্য প্রশ্ন করব, তখন আমরা হুও ব্যবহার করতে পারি, হোয়াটও ব্যবহার করতে পারি। তবে যদি নাবোধক বোঝায়, তাহলে হু আর হোয়াটের সাথে আমরা একটু নট যোগ করি, আর নাবোধক নাহলে নট দিব না। এবার একটা ওয়ার্ডের এক্সাম্পল দেবো, তাই তো? ফাইন। এখন আমি একটা ওয়ার্ডের এক্সাম্পল যদি দেই এভাবে, যে আমি লিখলাম যে কি তোমাকে প্রতি রাতে বিরক্ত করে। সে তুমি এসে আমাকে বললা যে স্যার আমাকে প্রতি রাতে একটা জিনিস বিরক্ত করে, মানে একটা অদ্ভুত কিছু জিনিস বিরক্ত করে। তা আমি বললাম কি বিরক্ত করে তোমাকে? এই যে কি বললাম, কারণ যে তোমাকে বিরক্ত করে সে মানুষ না। মানুষ বাদে যদি অন্য কিছু হয়, তাহলে আমরা সেখানে হোয়াট ব্যবহার করব, হু না। ক্লিয়ার? তাহলে আমি এখানে হোয়াট দিলাম, আর কোনো কাজ নাই তো, খুব সহজ কাজ, জাস্ট হোয়াট। এখন তোমার কাজ হলো কি, ভার্ব নিতে হবে। ভার্ব কোনটা? বিরক্ত করা। তো বিরক্ত করা ইংলিশ কি, ডিস্টার্ব। তো তুমি লিখবা কি, ডিস্টার্বস। কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার ভার্বের পরে তুমি অবজেক্ট নাও, কাকে বিরক্ত করে? তোমাকে, তার মানে ইউ। এবার বাকি অংশ নাও, কি বিরক্ত করে, কখন বিরক্ত করে? প্রতি রাতে। তাহলে তুমি লিখো এভরি নাইট। ইন আর লিখতে হবে না। তাহলে হোয়াট ডিস্টার্বস ইউ এভরি নাইট, হোয়াট ডিস্টার্বস ইউ এভরি নাইট, কোন জিনিসটা তোমার প্রতি রাতে বিরক্ত করে? পরে তুই বললা যে স্যার একটা বিড়াল আছে আমাদের, বিড়ালটা আমাকে প্রতি রাতে বিরক্ত করে। তার মানে আমি বিড়ালকে মিন করে এখানে হোয়াট লিখছি। তাহলে সাবজেক্টের উপর যখন প্রশ্ন করব, হু বা হোয়াট নিব। পার্সন হলে হু, নন পার্সন হলে হোয়াট। ক্লিয়ার? এবার আসি, এবার লিখব সাবজেক্ট বাদে। সবাই লিখে নেই, সাবজেক্ট বাদে অন্য কিছু জানার জন্য প্রশ্ন করা হলে, মানে কি? মানে তুমি ধরো অবজেক্টটা জানতে চাও, সময় জানতে চাও, স্থান জানতে চাও, ধরন জানতে চাও, সোজা কথায় সাবজেক্ট বাদে
তুমি যদি অন্য কিছুর জন্য, হ্যাঁ, সাবজেক্ট বাদে তুমি যদি অন্য কিছু জানার জন্য প্রশ্ন করো, সেটা হতে পারে একটা অবজেক্ট জানার জন্য, হতে পারে একটা তোমার সময় টাইম জানার জন্য, হতে পারে তোমার একটা কি যেন বলে যে প্লেস জানার জন্য, সোজা কথায় সাবজেক্ট বাদে, সাবজেক্ট বাদে অন্য কিছু জানার জন্য যদি প্রশ্ন করা হয়, সেই ক্ষেত্রে একই নিয়ম হবে। কি নিয়ম? প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডটা নিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপর সাবজেক্ট নিতে হবে, তারপর মূল ভার্ব নিতে হবে, তারপর কোশ্চেন মার্ক বা এক্সটেনশন নিতে হবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপর ওইটাই। শোনো, কে নতুন কে পুরাতন আমার ক্লাস করতেছো দেখার বিষয় না, আমি যা বুঝাচ্ছি এর থেকে আর ইজি কেমনে বুঝাবো। উল্টাপাল্টা কমেন্ট না করে মনোযোগ দাও ক্লাসে। ভাই তুমি নতুন, তোমার জন্যই তো এই ক্লাস, তুমি পুরাতন, তোমার জন্য এই ক্লাস, তোমাকে ভেঙে চুরে বোঝাচ্ছি আমি, জাস্ট মনোযোগ দাও। তাহলে সাবজেক্ট বাদে অন্য কিছু জানার জন্য যদি প্রশ্ন করি, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডটা নিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, মূল ভার্ব থেকে বাকি অংশ। প্রশ্ন হলো এই ডাব্লিউএস ওয়ার্ডটা কি, কোনটা নিব, তোমার প্রয়োজন বুঝে নিবা। তার মানে এখন আমাদেরকে ডাব্লিউএস ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হইতে হবে। ওকে, তো আমরা লিখে নেই খাতায়। যেমন হুম, হুম মানে কি, যাকে, বা প্রশ্ন করার সময় হুম মানে হচ্ছে কাকে। আচ্ছা, ওয়েন, ওয়েন মানে কি, কখন। তারপর হোয়াই, হোয়াই মানে কি, কেন। তারপরে হোয়ার, হোয়ার মানে কি, কোথায়। তারপরে হাউ, হাউ মানে কি, কখন। তারপরে যদি বলি হাউ অফেন, হাউ অফেন, হাউ অফেন মানে কি, কতবার। হাউ ফার, হাউ ফার বলতে কি, কত দূর, কত দূর। এবার আসো হাউ লং, হাউ লং মানে কি, হাউ লং হচ্ছে কতক্ষণ, অথবা কতক্ষণ, অথবা দৈর্ঘ্য বোঝাতে পারে যে কত দূর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো চাইলে ব্যবহার করতে পারি, আরো অনেকভাবে ব্যবহার করা যায়। প্রধানত আর কি এগুলো, হুম, ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ, হাউ অফেন, হাউ ফার, এগুলো দিয়ে আমরা প্রশ্ন যখন করব তখন একটাই নিয়ম, এই ডাব্লিউএস গুলো আগে লিখতে হবে, তারপর সেন্টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপর সাবজেক্ট নিয়ে মূল ভার্ব থেকে বাকি অংশ লিখলে পরে তোমার আদর্শ প্রশ্নবোধক বাক্য হবে, দ্যাট ইজ কল্ড ডাব্লিউএস কোশ্চেন, আদারওয়াইজ নট। চলো কিছু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করব। আমি শুরুতেই বলছি, আজকের ক্লাস যে ধৈর্য নিয়ে করতে পারবে ও গত 5 বছরে যা শেখেনি সে আজকে শিখবে। ধৈর্য নাই, ঘুমায় পড়ো, তোমাদের জন্য এই ক্লাস না। আচ্ছা, এবার আসি আমরা কিছু অনুশীলন করব। চলো, অনুশীলনটা হচ্ছে, আমি যদি বলি কাকে তুমি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, রাষ্ট্রপতি নাকি পত্নী, রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাও, কমেন্ট করে জানাও। কাকে তুমি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাও? বাংলা তো কি সুন্দর বলো, ইংলিশে লিখলে কেমন করবা? চলো বুঝে নেই, কাকে তুমি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাও? কাকে, 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 কাকে বলো, কাকে, কাকে, কাকাকে নাকি কাকিকে? কাকে, কাকাকে নাকি কাকিকে? কাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাও? তাহলে এই যে কাকে, এই কাকের ইংলিশ কি? হুম, হুম। এবার লক্ষ্মী শোনা, মনে আছে তো? ডাব্লিউএস ওয়ার্ডটা নেওয়ার পর তোমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। এখন দেখো এটা কোন টেন্স দেখতে চাও? প্রেজেন্ট টেন্স। তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এই জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্রশ্নবোধক করার সময় বা না বোধক করার সময় আমরা ডু বা ডাজ ব্যবহার করি, মনে আছে তো? সেজন্য আমি ডু নিব। প্রশ্ন হলো, আপনি কি মনে করে ডু নিলেন, ডাজ নিলেন না কেন? উত্তর হচ্ছে, আমার সাবজেক্টটা এখানে কে? তুমি। যে দেখতে চাই সেই তো সাবজেক্ট, তুমি হলো সাবজেক্ট। যেহেতু আমার সাবজেক্টটা ইউ, তাহলে ইউ এর সাথে ডাজ যায় না, তাই আমি ডু নিয়েছি।
তাহলে আমি ডাব্লিউএস ওয়ার্ড নিলাম, অক্সিলারি ভার্ব নিলাম, বাক্যের সাবজেক্টও নিলাম। এখন আমি কি নিব? মূল ভার্ব। মূল ভার্ব কোনটা? দেখতে চাও, পুরোটাই। এখন দেখো ভার্বটা কিন্তু একটু বড় হয়ে গেছে, তাই না? এক শব্দ না হয়ে দুই শব্দ হয়েছে। কথা একটাই, স্লোগান একটাই, যা কিছু সাইজে বড়, যা কিছু দৈর্ঘ্যে বড়, পেছন থেকে অনুবাদ করো। কয়েকটা শব্দ মিলে ভার্ব, কয়েকটা শব্দ মিলে সাবজেক্ট, কয়েকটা শব্দ মিলে অবজেক্ট, তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে আগে চাও এর ইংলিশ লিখো ওয়ান্ট, তারপরে দেখতে টু সি, ওই যে তে, তের জন্য টু, এর জন্য টু। যখন ক্রিয়ার সাথে তে থাকবে তোমাকে লিখতে হবে টু। তাহলে হুম ডু ইউ ওয়ান্ট টু সি, তাহলে আমি ভার্ব নিলাম। এবার আমাকে কি করতে হবে? এক্সটেনশন, মানে বাকি অংশ। তাহলে এখন বাকি অংশ কোনটা? আরে ভাই তুমি যেটা লিখো নাই ওটাই বাকি অংশ। তাহলে আমি এখনো কোনটা লিখি নাই? বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, এই অংশটা আমি এখনো লিখি নাই। তাহলে আমি এখন এটার ইংলিশ লিখবো। কিভাবে লিখবো স্যার? যত অতিরিক্ত অংশ আছে সব অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা কি? হিসেবে। তাহলে হিসেবের ইংলিশ কি? অ্যাজ। এবার রাষ্ট্রপতি, দা রাষ্ট্রপতি, দ্যাট মিনস দা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। তারপরে এই যে র পেছন থেকে আসে, র এর ইংলিশ কিন্তু অব, তার মানে অব। এরপরে বাংলাদেশ, এরপরে একটা কোশ্চেন মার্ক দিয়ে দাও, তুমি মুক্তি নাও। তাহলে আমার সেন্টেন্সটা কি? Whom do you want to see as the prime president of Bangladesh? চাইলে আমরা এখানে অ্যাজ না দিলেও সমস্যা নেই, দিলে ভালো হয়। তাহলে whom do you want to see as the president of Bangladesh? Whom do you want to see as the president of Bangladesh? কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা, তোমরা কাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাও? দ্রুত জানিয়ে দাও। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম কিভাবে ডাব্লিউএস দিয়ে আমরা প্রশ্ন করব, দ্যাট মিনস হুমের ব্যবহার বুঝে গেলাম। এবার আমরা হোয়েন দিয়ে একটা বাক্য লিখে ফেলি। হোয়েন, হোয়েন, হোয়েন। তাহলে হোয়েন দিয়ে আজকের ক্লাসে আমি সব শেখাবো, মানে রাইটিং এর যত টুলস সব শেষ হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। তাহলে এবার হোয়েন মানে কখন। আমি তো বলি কখন তুমি কখন তুমি সকালের নাস্তা খাও? যাও, তোমার একটা পার্সোনাল প্রশ্ন করলাম, উত্তর দাও কমেন্টে। কখন তুমি সকালের নাস্তা খাও? কখন খাও? এই যে কখন, কখনের ইংলিশ কি? ওয়েন, ওয়েন। এখন তোমার নিয়ম জানা আছে তো না? ডাব্লিউএস ওয়ার্ড নিয়েছো, এবার লাগবে তোমার অক্সিলারি ভার্ব। এখানে তো অক্সিলারি ভার্ব নেই, তাহলে তুমি, ডু বা ডাজ, তুমির সাথে হয় ডু। ওয়েন ডু ইউ। এবার সাবজেক্টও নিলাম ইউ। এবার মূল ভার্ব কোনটা? খাও। খাওয়ার ইংলিশ ইট হয়, কিন্তু নাস্তা খাওয়া, রাতের খাবার খাওয়া, লাঞ্চ খাওয়া, এই খাওয়ার জন্য ইট না দিয়ে টেক ব্যবহার করলে ভালো হয়। সব খাওয়া মানে ইট না। সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার খাওয়া বুঝালে টেক ব্যবহার করব। এবার আমার মূল ভার্ব নিলাম, এবার অবজেক্ট বা বাকি অংশ। বাকি অংশ কি? সকালে নাস্তা, তার মানে ইয়োর ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বলার পর আর ইন দ্য মর্নিং বলার প্রয়োজন নেই। তাহলে আমার প্রশ্নটা হলো, when do you take your breakfast? When do you take your breakfast? When do you take your breakfast? কখন তুমি তোমার সকালের নাস্তা খাও? কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে এরকম যখন আমি কখন দিয়ে প্রশ্ন করব তখন হবে হোয়েন, কেন দিয়ে প্রশ্ন করলে হোয়াই, কোথায় দিয়ে প্রশ্ন করলে ওয়্যার, কখন। আমি একটু ভুল লিখছি, হ্যাঁ, এটা কিভাবে হবে, কিভাবে। হাউ কিভাবে দিয়ে প্রশ্ন করলে হাউ, কতবার দিয়ে প্রশ্ন করলে হাউ অফেন, কত দূর দিয়ে প্রশ্ন করলে হাউ ফার। এখন যদি আমি আরেকটা বাক্য লিখি, আমি যদি বলি যে কেন তুমি আমায় ভালোবাসো না? হ্যাঁ, কেন তুমি আমায় ভালোবাসো না? কেন বলো, আমার ভুল কোথায়? কেন তুমি আমায় ভালোবাসো না? কেন? আচ্ছা, আমি নাটা বাদ দিলাম, সহজ করে দিই আগে। কেন তুমি আমায় ভালোবাসো, তাহলে কেনর জন্য কি হবে? ওয়াই। এবার আমার অক্সিলারি ভার্ব, এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে আমি কি নিব? ডু। এবার আমার সাবজেক্ট, সাবজেক্টকে তুমি, ইউ। এবার আমার ভার্ব, ভার্বকে লাভ। এবার বাকি অংশ আমায় মানে কি? মি। তাহলে কি হলো? ওয়াই ডু ইউ লাভ মি? কেন তুমি আমাকে ভালোবাসো? এখন যদি আমি এটা না বোধক করে দেই যে কেন তুমি আমায় ভালোবাসো না, না নয়কারে না, তোমার কাজ হলো শুধু এই নায়ের জন্য তুমি একটা নট যুক্ত করবা, তার মানে ডু নট। ডু নট। তুমি সংক্ষেপে বলার সময় বলতে পারো ডোন্ট, লেখার সময় ভাবে লিখো। তাহলে হোয়াই ডোন্ট ইউ লাভ মি বা হোয়াই
ডু ইউ নট, এইখানেও তোমরা চাইলে নটটা দিতে পারো। হোয়াই ডু ইউ নট লাভ মি, এটাও সম্ভব। বা হোয়াই ডোন্ট ইউ লাভ মি, তাহলে না এর জন্য শুধু নট যোগ করব। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বুঝাবো, হাউ অফেন, কতবার। আমি যদি বলি যে তুমি কতবার, আচ্ছা তুমি তুমি মাসে, মানে এক মাসে, তুমি এক মাসে কতবার এখানে আসো। স্যার তুমি আমার এখানে আসো, তো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এক মাসে কতবার এখানে আসো, কতবার। এই যে কতবার 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 বলবো আমি তোমায় ভালোবাসি, এই কতবারের জন্য হবে হাউ অফেন। হ্যাঁ, অফটেনও বলা যাবে। কেউ কেউ মনে করে যে অফটেন বললেই নাকি মারাত্মক ভুল, এমনটা না, আসলে চাইলে অফটেনও বলা যায়। ইংরেজি ব্রিটিশরাও ব্যবহার করে, আমেরিকানরাও ব্যবহার করে, ভিন্ন ভিন্ন অ্যাকসেন্ট আছে। তুমি চাইলে বলতে পারো অফটেন, আবার তুমি চাইলে খুব স্মার্টলি বলতে পারো অফেন, কোনো ইস্যু নেই। তাহলে এখানে কতবার, এই কতবারের জন্য কি হবে হাউ অফেন। আমি লিখলাম হাউ অফেন, কতবার। এবার আমার অক্সিলারি ভার্ব লাগবে এখানে ডু, এবার আমার সাবজেক্ট লাগবে তুমি ইউ, এবার মূল ভার্ব লাগবে আসো কাম, এবার আমার বাকি অংশটুকু লাগবে এক মাসে, আর হলো এখানে, এখানে ইংলিশ কি হেয়ার, আর এক মাসে তার মানে ইন আ মান্থ, মানে এক মাসের মধ্যে। তাহলে আমার প্রশ্ন কি হলো, হাউ অফেন ডু ইউ কাম হিয়ার ইন আ মান্থ, হাউ অফেন ডু ইউ কাম হিয়ার ইন আ মান্থ, হাউ অফেন ডু ইউ কাম হিয়ার ইন আ মান্থ, এক মাসে তুমি কতবার এখানে আসো। এগুলো দেখলে খুব ইজি মনে হয়, কিন্তু নিজে যখন বাক্য লিখতে যাই তখন বোঝা যায় যে এগুলো কঠিন। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এইবার আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। এবার আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। চলো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, এসিটা চালাই দাও, এসিটা। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে ছোটবেলা থেকে ঠাডা বড় মুখস্থ করি, যা দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, পরামর্শ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বুঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ডেফিনেশন মুখস্থ করে জীবনে তোমার লাভ কি? প্রয়োগ করা শিখতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিখে দিলেই তো হয়। There is nothing to do. তার মানে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে আদেশ করতে হয়, ইউ হ্যাভ টু নো হাউ টু মেক অর্ডার, ইউ হ্যাভ টু নো হাউ টু মেক আ প্রপোজাল। তাহলে শুধু সংজ্ঞা মুখস্থ না, আদেশ কিভাবে করতে হয়, অনুরোধ কিভাবে করতে হয়, উপদেশ কিভাবে করতে হয়, পরামর্শ কিভাবে করতে হয় সেটা জানতে হবে। আজকের ক্লাসটা আমার জুনিয়র ইংলিশ ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্টদেরকেও দেখতে দিয়েছি, ওরা সুপার ডুপার পারফরমেন্স করতেছে। আমি তো রীতিমতো অবাক, টিনের চালে কাক, ওরা দারুণ পারফর্ম করতেছে, একটু দুষ্টমিও করতেছে। তো এই যে গুড়াগাড়ি যারা আছো, বরিশালের ভাষায় এটা কি বলে কি গুড়াগাড়ি, আমার ভাষা যে বরিশাল না, তোমাদেরকে বলি তোমরা একটু থেমে যাও, মানে কমেন্ট টমেন্ট বাদ দিয়ে কথা শোনো আগে একটু, বোঝো। আচ্ছা, তাহলে এইবার এইবার আমরা আসি যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে ইংলিশে। চলেন একটা লেটের ব্যবহার শিখি। লেট, লেট প্লাস অবজেক্টিভ ফর্ম, সবাই লিখে নেই, অবজেক্টিভ ফর্ম প্লাস ভিবি মানে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারে কোনো সেন্টেন্স লিখলে তার বাংলা অর্থটা কি হয় আসলে, চলেন আমরা দেখে আসি বাংলা অর্থটা কি হয়। বাংলা অর্থ হলো কিছু করতে দেয়া হোক বা দাও, এরকম সেন্সে আমরা লেটের ব্যবহার করি, মানে অনেকটা অনুরোধ বুঝাতে, অনেকটা নির্দেশ বুঝাতে, অনেকটা উপদেশ বুঝাতে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি। মানে কোনো কিছু করতে দেয়া হোক, আমি যদি বলি আমাকে আমাকে কক্ষটির
ভেতরে প্রবেশ করতে দিন, প্রবেশ করতে দিন। হ্যাঁ, আমি আপনাকে অনুরোধ করলাম যে আমাকে কক্ষটির ভেতরে প্রবেশ করতে দিন, আমাকে কক্ষটির ভেতরে প্রবেশ করতে দিন, আমাকে কক্ষটির ভেতরে প্রবেশ করতে দিন মানে দেয়া হোক। আমি কিভাবে ইংলিশ লিখবো? ট্রান্সলেটটা কিভাবে হবে? আমাকে বাক্যটা শুরু করতে হবে লেট দ্বারা। সো আমি নিলাম প্রথমে লেট, এবার আমাকে নিতে হবে অবজেক্টিভ ফর্ম। কার অবজেক্টিভ ফর্ম? সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে সাবজেক্টটা কে ঢুকবে? আমাকে। তার মানে এখানে তার অবজেক্টিভ ফর্ম কি? আই হবে না মি? মি হবে। আমি দিলাম মি। এবার আমার নিতে হবে ভার্বের বেস ফর্ম। ভার্ব কোনটা? প্রবেশ করা। প্রবেশ করার ইংলিশ কি? এন্টার। এন্টার। এবার কোথায় প্রবেশ করব? কক্ষটির ভেতরে, দ্য রুম। এন্টারের পর ইনটু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এন্টারের পর ইনটু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এন্টার মানে গো ইনটু। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? লেট মি এন্টার দ্য রুম। আমাকে কক্ষটির ভেতরে প্রবেশ করতে দেওয়া হোক। এখন আমি যদি এখন বলি বাক্যটা এভাবে যে তাদেরকে এখানে আসতে দিও না, এই ওদেরকে এখানে কমেন্ট করতে দিও না, যারা অকারণীয় কমেন্ট করে এদেরকে এখানে কমেন্ট করতে দিও না। আমি যদি বলি তাহলে নির্দেশ হলো না ভাই? নির্দেশ। এই সেন্টেন্সটাও আপনি লেট দিয়ে লিখতে পারেন। প্রথমে কি লিখবেন? লেট, তারপর সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে? কারা আসবে? তারা, দে। বাট অবজেক্টিভ ফর্ম যেহেতু, তাহলে আমাকে লিখতে হবে দেম। দেম। খেয়াল করেন, লেট দেম। আচ্ছা, ভার্বটা কোনটা? আসা। আসার ইংলিশ কি? কাম। আর এখানে ইংলিশ কি? হিয়ার। কিন্তু আমার তো বাক্যটা ছিল কি? দিও না, নয়কারে না। আর নায়ের জন্য আমার কি লাগবে? নায়ের জন্য আমার নট লাগবে। তাহলে আমি লেটের সাথে নট দিয়ে দিব। লেট নট দেম কাম হিয়ার। তাদেরকে এখানে আসতে দিও না। এভাবে কোনো নির্দেশনা দিতে, কোনো কিছু করতে অনুমতি দিতে আমরা খুব সুন্দর করে লেট ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা। আর যখন প্রস্তাব বুঝাবে, প্রস্তাবমূলক বাক্য বুঝাবে, প্রস্তাব বুঝাতে আমরা লিখবো লেটস অথবা লেট আস। আচ্ছা, তারপরে আমরা ভার্বের বেস ফর্ম নিব, এরপর অবজেক্ট নিব, তারপর আমরা এক্সটেনশন বা বাকি অংশ নিব। আজকের ক্লাসের শুরু হয়েছে মাত্র, এখনো শেষের প্রসঙ্গ আসেনি, অনেক দূরের যাত্রা আছে এখন। আমাদের পেজে আসলে ছোট বড় সবাই যুক্ত। তো তোমরা যারা এই মুহূর্তে লাইভে জুনিয়ররা ক্লাসটা দেখতেছো, তাদের উদ্দেশ্যে আমার একদম অনুরোধ, রিকোয়েস্ট, তোমরা প্লিজ একটাও অপ্রয়োজনীয় কমেন্ট করবা না। তোমাদের রুবেল রানা স্যার বলেছে, তোমরা যদি এই কথা না মানো তোমাদেরকে মানুষ বেয়াদব বলবে। বাট আমি জানি তোমরা সবাই স্মার্ট কিডস, একটা আননেসেসারি কমেন্ট করবা না। আমি দেখবো আমার নায়ের পরে কে লিখে। তোমরা যদি সত্যি সত্যি আমাকে অনার করো তাহলে আমার কথা শুনবা। প্রস্তাব বুঝাতে আমরা লেটস বা লেটাস নিব, তারপর ভার্বে বেস ফ্রম অবজেক্ট থেকে বাকি অংশ নিব। যেমন আমরা কিন্তু এরকম অনেক প্রস্তাবমূলক বাক্য লিখি, ঠিক আছে? আমি যদি বলি যে চলো কাজটি করি, এটা দিয়ে আমরা শুরু করি। প্রথমে আমি কি নিব? লেটস বা লেট আস। এবার ভার্ব নিব ডু। এবার অবজেক্ট কি? কাজটি। লেটস ডু দ্য ওয়ার্ক। চলো কাজটি করি। চলো একটি গান গাই, লেটস সিং আ সং। চলো দেশের জন্য একটা গান গাই, লেটস সিং আ সং ফর দ্য কান্ট্রি। চলো 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 নাচি, লেটস ডান্স। চলো হাসি, লেটস লাভ। চলো 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 সাঁতার কাটি, লেটস সুইম। চলো নদীতে সাঁতার কাটি, লেটস সুইম ইন দ্য রিভার। এরভাবে আমরা অনেক প্রস্তাব দিতে পারি। এগুলো হচ্ছে বাচ্চাদের প্রস্তাব। এবার একটু বড়দের প্রস্তাবে আসি। আচ্ছা, বড়দের প্রস্তাবটা হতে পারে এভাবে যে চলো আমাদের প্রধানমন্ত্রীর
নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। প্রস্তাব কিন্তু চলো আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। অনেকে বুঝে উঠতে পারেন না যে এই লেখাগুলো আপনার এসে রাইটিং এর কোথায় প্রয়োগ করবেন। প্রয়োগ করা অনেক জায়গা আছে, অনেক জায়গা, অনেক জায়গা। লেখা শেখেন আগে, প্রয়োগ করার জায়গা শেখাবো। এগুলো পারেন না জন্য এসেতে প্রয়োগ করতে পারেন না। তাহলে এই সেন্টেন্সটাকে আমি যদি ট্রান্সলেট করি, প্রস্তাব বুঝাচ্ছে। প্রস্তাব বুঝালে আমরা লেটস বা লেট আস নিব। তো আমি নিলাম লেটস বা সংক্ষেপে লেটস, বিস্তারিত লেট আস। আচ্ছা, তাহলে আমি লেট আসে লিখলাম। এবার আমাকে কি নিতে হবে? আমাকে নিতে হবে ভার্বের বেস ফর্ম। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা? ভার্ব হলো গড়ি। আচ্ছা, গড়ার জন্য অনেক কিছু লেখা যায়, মেক লেখা যায়, বিল্ড লেখা যায়। আমি বিল্ডই লিখলাম। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম যে বিল্ড। ওকে, বিল্ড, ভার্ব নিলাম। এবার আমার কি দরকার? আই নিড অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। অবজেক্ট পাওয়ার জন্য প্রশ্ন করব কি গড়ি, কি গড়ি? উত্তর হলো একটি সমৃদ্ধ বাংলাদেশ। এটা হলো বাক্যের অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা মেলে তাকেই তো বাক্যের অবজেক্ট বলা চলে। সুতরাং একটি সমৃদ্ধ বাংলাদেশ হচ্ছে বাক্যের অবজেক্ট। ওকে, তাহলে আমি লিখবো অ্যান এনরিচড। এনরিচড হচ্ছে সমৃদ্ধ, এনরিচড বাংলাদেশ, অ্যান এনরিচড বাংলাদেশ। চলো একটা সমৃদ্ধ বাংলাদেশ করি। আমরা লেটার্স নিয়েছি, ভার্ব নিয়েছি, অবজেক্ট নিয়েছি। এবার আমি বাকি যে অংশটুকু থাকবে, বাকি অংশটুকু লিখবো কোন দিক থেকে যেন? পেছন দিক থেকে। অতিরিক্ত যা কিছু আছে লিখো ভাই, পেছন দিক থেকে যা পাবে তাই। তাহলে পেছনের শব্দটা কি? নেতৃত্বে, মানে নেতৃত্বাধীন, তার নেতৃত্বের অধীনে আমরা কাজটা করব। তাহলে আমরা লিখবো আন্ডার, আন্ডার দ্য লিডারশিপ। এখন বলতে পারেন যে স্যার আন্ডারটা কই পাইলেন? নেতৃত্বের নিচ তো লিডারশিপ। নেতৃত্ব মানে কি? তার নেতৃত্বের অধীনে আমরা কাজটা করব, এই জন্য আন্ডার লিখতে হয়েছে। আন্ডার দ্য লিডারশিপ। এই যে র, র এর জন্য কি? অফ। এবার আমাদের প্রধানমন্ত্রী আওয়ার প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? Let us build an enriched Bangladesh under the leadership of our Prime Minister. চলো আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। এই বাক্যটা শিখলে অনেক বাক্য লেখা যাবে। চলো একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলি। বাংলায় তো বকবক করে অনেক কিছু বলা যায়, ইংলিশে লিখতে গেলে দাঁত ভেঙে যায়, হাত ভেঙে যায়, কলম ভেঙে যায়। কারণ কি? কারণ সে এগুলো জানে না। সবাই চায় স্যার আমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো, স্যার আমি রিটেন ইংলিশ প্রিপারেশন নিব, কিন্তু বেসিক কেউ শিখতে চায় না। মানে ও লাভ দিয়ে গাছে উঠবে, তাই হয়? কখনোই হয় না। এই ধৈর্য নাই তো বাঙালির, বাস্তবতা এটাই। এই জন্য এক ঘোড়ার ডিম ইংলিশ এই জীবনে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়তে হয়। আবার চাকরির পরীক্ষার সময়, মানে বিসিএস ব্যাংকের পরীক্ষা দেওয়ার আগে ওই ঘোড়ার ডিম একই জিনিস পড়তে হয়। একবার ভাবেন তো, টেন্স এই জীবনে কতবার শিখছেন? অ্যাটলিস্ট ক্লাস 4 থেকে শুরু করছেন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, চাকরি জীবনের শুরুতে এসেও টেন্স শিখতেছেন। কেন ভাই? কারণ কি? ধৈর্য নেই। ডেফিনেশন শিখি, আচেনার উপায় শিখি, আর রহিম ভাত খায় উদাহরণ শিখি, তাই হয় না। আজকে টেন্স শিখাবো, ধৈর্য নিয়ে ক্লাসটা করেন। জীবনে এভাবে টেন্স কখনো শিখে নেই, নিশ্চিত থাকবেন। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাও বুঝে গেলাম। তাহলে আমরা সেন্টেন্স বুঝে গেলাম। অবজেক্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রয়োগ কম, তাই আমরা এখানে আজকে আলোচনা করতেছি না। এবার আমরা চলে যাব টেন্স এট এ গ্লান্স, মানে কি? এক নজরে টেন্স। সবাই টেন্স কাকে বলে মুখস্থ করে, টেন্স কত প্রকার কি কি মুখস্থ করে, টেন্স চেনার উপায় মুখস্থ করে। কিন্তু টেন্সটা আপনি কেন মুখস্থ করবেন এটা কেউ মুখস্থ করে না। আপনি টেন্স শিখবেন যেন আপনি সেন্টেন্সে প্রয়োগ করতে পারেন। আজ আমরা টেন্স নিয়ে সেই আলোচনাটুকুতেই যাব যেন আমি বাংলা বাক্য দেখে বুঝতে পারি সেটা কোন টেন্স, আর সেই অনুযায়ী বাংলা বাক্যকে যেন ইংরেজিতে অনুবাদ করতে পারি। আমরা টেন্সের অ্যাপ্লাইড মেথড শিখব। টেন্স নিয়ে শিখতে চাইলে শেখার অনেক কিছু আছে, বাট আমি স্পেসিফিকলি বলেছি আজ আমরা সেটা শিখব। আজকে আমরা এমন কিছু শিখব যেন একটা বাংলা বাক্য দেখে আমরা বলতে পারি এটা এই টেন্স,
তারপর যেন তাকে আমরা ইংলিশে অনুবাদ করতে পারি। তো টেন্স প্রধানত কয় প্রকার আমরা বলি? 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যদিও ফিউচার টেন্স নিয়ে কথা আছে। আবার প্রতিটা টেন্স কয় প্রকার? 4 প্রকার, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন প্রেজেন্ট টেন্স 4 প্রকার, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স 4 প্রকার, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এগুলো বাংলায় প্রয়োগ করা শিখবো। তাহলে চলুন আমরা শিখি। তাহলে আমরা টেন্সের কি শিখবো? আমরা শিখবো বাংলা, শিরোনাম দেন, বাংলা বাক্য দেখে টেন্স নির্ণয়। মানে বাংলা ইংরেজি বাক্য দেখে টেন্স অনেকে নির্ণয় করতে পারে, বাংলা বাক্য দেখে যেন আমরা টেন্স নির্ণয় করতে পারি, প্লাস সেটাকে যেন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি, ট্রান্সলেশন ইনটু ইংলিশ। এই অবজেক্টকে আমরা সামনে নিয়ে শিখব টেন্স অ্যাট আ গ্ল্যান্স। শুরু করা যাক। একদম প্রেজেন্ট টেন্স থেকে শুরু করি। নাম্বার 1, 12টা কথা লিখবেন জাস্ট। নাম্বার 1, 1 নাম্বার, যখন মনে হবে বর্তমানের, একদম খাতা কলমে নোট করবেন। যারা টেন্স বাক্যে প্রয়োগ করা শিখতে চান আলসেমি না করে খাতায় নোট করবেন। বর্তমানের সাধারণ ঘটনা বুঝাতে অথবা চিরন্তন সত্য বুঝাতে অথবা ঐতিহাসিকভাবে সত্য ঘটনা বুঝাতে অথবা নিয়মিত ঘটনা বুঝাতে অথবা যখন দেখবেন বাংলা ক্রিয়ার শেষে অন্তস্থ অ, দন্ত ন, এ, ও, ই যুক্ত আছে, তখন বুঝে নেবেন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এগুলো থাকার মানে হলো সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটুকু শিখে লাভ কি? কোনো লাভ নেই। আসল লাভ পাওয়ার জন্য এখন সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব কিভাবে সেটা বুঝতে হবে। চলেন বুঝি। প্রতিটা বাক্য দুইভাবে অনুবাদ হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে। তো যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে অনুবাদ করব তখন আমাকে নিতে হবে সাবজেক্ট, তারপরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট যা থাকবে তাই। আর যদি বাক্যটা প্যাসিভ ভয়েসে হয় শুরুতে নিতে হবে অবজেক্ট, তারপর প্যাসিভ ভয়েসের জন্য অ্যাম, ইজ, আর প্রয়োজন হয়, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রয়োজন হয়, এরপর এক্সটেনশন মানে বাকি অংশটুকু যা আছে তাই প্রয়োজন হবে। ক্লিয়ার? এবার আবার দুইটা এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পল হচ্ছে, আমি বললাম যে আমরা 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 কি করি? আমরা কাঠ দিয়ে চেয়ার তৈরি করি। হ্যাঁ, কথা সত্য তো। আমরা কাঠ দিয়ে চেয়ার তৈরি করি। এই যে ক্রিয়ার শেষে যে ই আছে, করি, ই ই ই ই ই, এই ক্রিয়ার সাথে ই দেখে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর ঘটনা সত্য, সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে আমি বাক্য দেখে প্রথমে বুঝলাম এটার নাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন সেটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কাজটা কে করে? আমরা করি। তার মানে আমরা হলো বাক্যের কি? সাবজেক্ট। যখন দেখবেন সাবজেক্ট দিয়ে বাক্য শুরু তখন হবে অ্যাক্টিভ ভয়েস, আর যদি অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় তাহলে হবে কি? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। তাহলে যেহেতু আমরা নিজেরাই করি কাজটা, তার মানে অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্রথমে আমি বাক্যের ক্রিয়া দেখলাম তৈরি করি, করো যোগ ই, এখান থেকে আমরা বুঝলাম এটার নাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ঘটনা সত্য। তাহলে আমরা বাক্য দেখে আগে টেন্স নির্ণয় করলাম। এবার আমি দেখলাম যেহেতু সাবজেক্ট নিজেই কাজটা করে তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে আগে টেন্স নির্ণয়, তারপর অ্যাক্টিভ নাকি প্যাসিভ নির্ণয়, তারপর তোমার কলম হাতে নিয়ে ইংলিশ লিখতে হবে। তাহলে এখন আমি সাবজেক্ট নিব প্রথমে। আমার সাবজেক্টকে উই, আমরা। এবার ভার্বের ওয়ান, ভার্ব কোনটা? তৈরি করি মানে কি? মেক। এবার অবজেক্ট কি তৈরি করি? চেয়ার। চেয়ার চেয়ার, কয়টা চেয়ার? একটা চেয়ার বা অনেক চেয়ার। উই মেক আ চেয়ার, আমরা চেয়ার তৈরি করি। অথবা আমি চেয়ারের প্লুরাল ফর্ম করব
চেয়ার্স, চেয়ার্স তৈরি করি। তাহলে আমার সাবজেক্ট হলো, আমার ভার্ব হলো, আমার অবজেক্ট হলো। সাবজেক্ট ভার্ব অবজেক্টকে বাদ দিয়ে বাদ বাকি যা কিছু আছে লিখো পেছন দিক থেকে। তাহলে দিয়ের ইংলিশ কি? উইথ, উইথ। তবে এখানে আমরা অপও লিখতে পারি। হ্যাঁ, এবার কি দিয়ে? কাট মানে উড। তাহলে উই মেক চেয়ার্স অফ উড, উই মেক চেয়ার্স উইথ উড। আমরা কাঠ দিয়ে চেয়ার তৈরি করি। প্রেজেন্ট ইনফিনিট টেন্স একটা एग्जांपल গেল। এবার এটাকে আমরা পেসিভে রূপান্তর করব। পেসিভ, পেসিভ, পেসিভ। তাহলে আমার পেসিভ যদি হয় বাক্যটা কেমন হবে? পেসিভ হলে আমার বাক্যটা হবে এরকম যে কাঠ দিয়ে চেয়ার তৈরি করা হয়। হয়, ওকে। আগে টেন্স নির্ণয়, তারপর ভয়েস নির্ণয়, তারপর কলম হাতে নিয়ে লিখতে হয়। কি বলেছি? আগে বাংলা বাক্য দেখে টেন্স নির্ণয়, তারপর কোন ভয়েস সেটা নির্ণয়, তারপর কলম হাতে নিয়ে লিখতে হয়। এর আগে লেখা যাবে না। ওকে, তো কাঠ দিয়ে চেয়ার তৈরি করা হয়, হ্যাঁ ঘটনা তো সত্য, তার মানে এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স। এছাড়াও তৈরি করা হয়, এই যে ক্রিয়ার শেষে অন্তস্থ আছে, অন্তস্থ থাকলে তো প্রেজেন্ট ডেফিনিট টেন্স, তার মানে এটা আসলে প্রেজেন্ট ডেফিনিট টেন্স। এখন দেখার বিষয় এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আচ্ছা, কাঠ দিয়ে চেয়ারটা কে তৈরি করে? সাবজেক্ট আছে? নাই। যখনই মনে হবে কাজটা কারো দ্বারা তৈরি করা হয়, কাজটা কারো দ্বারা করা হয়, তখন সেটা প্যাসিভ। চেয়ার কি একা একা তৈরি হবে? হবে না। সুতরাং বুঝতে হবে যে এটা প্যাসিভ ভয়েস। ওকে, প্যাসিভ ভয়েস করতে গেলে বাক্য শুরু করতে হবে কি দ্বারা? অবজেক্ট দ্বারা। তার অবজেক্ট চিনব কেমনে? এর আগের ক্লাসে আমি বলেছি একটা ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম অবজেক্ট। ভার্বকে প্রশ্ন করো কি তৈরি করা হয়, উত্তর আসে কি? চেয়ার। সুতরাং এটা অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আগে অবজেক্ট নিব। সো আমি অবজেক্ট নিলাম চেয়ার্স। স্যার চেয়ারকে কেন চেয়ার্স করলেন, প্লুরাল কেন করলেন? শোনো, চেয়ার একটা কমন নাউন। একটা কমন নাউন যখন সেন্টেন্সে ব্যবহার হয় তাকে প্লুরাল করতে হয়, কিংবা তার সামনে একটা উপযুক্ত সংখ্যা ব্যবহার করতে হয়, ডিটারমিনার ব্যবহার করতে হয়। যেহেতু সুস্পষ্ট করে বলেনি একটা চেয়ার, তাই আমরা এ চেয়ার না লিখে বরং লিখেছি চেয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স, এটা প্যাসিভ ভয়েস। সেই অনুযায়ী আগে অবজেক্ট নিলাম। এখন আমি নিব এম ইজ আর থেকে একটা, তাহলে আমার এখানে কি আছে? আর। তো আমি লিখে দিলাম আর। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তৈরির ইংলিশ কি? মেক। মেকের পাস্ট পার্টিসিপল কি? মেড। এবার বাকি অংশ, বাকি অংশ কি? কাঠ দিয়ে। সো আমার সাদা মনে কাদা নেই, তাই আমি লিখলাম উইথ উড। আগের বাক্য তো উইথ লিখছিলাম, কিন্তু আসলে কি উইথ হবে? দেখা যাক। এখানে উইথ হবে না, এখানে উইথের পরিবর্তে হবে অফ। তার মানে বাক্যটা হবে চেয়ার্স আর মেড অফ উড। প্রশ্ন হলো অফ কেন? অফ কেন? এর উত্তর হচ্ছে মেক ভার্বটার পরে অপও বসে, আবার ফ্রমও বসে। কখন কোনটা বসে, তাই তো? কখন অফ, কখন ফ্রম, কখন ফ্রম, কখন অফ। মনে রাখবো, যদি উপাদানের বৈশিষ্ট্য পরিবর্তন না হয়, মানে যে উপাদানটা দিয়ে জিনিসটা তৈরি করছি তার বৈশিষ্ট্য যদি অপরিবর্তিত থাকে, তাহলে মেড অফ। আর মেড ফ্রম কখন? যখন উপাদানের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। প্রশ্ন হতে পারে, স্যার জিনিসটা তো বুঝলাম না, স্যার জিনিসটা তো বুঝলাম না। আচ্ছা, তাহলে জিনিসটা আমি বুঝা দিচ্ছি, আগে লিখে নাও, নোটটা আগে লিখে নাও, নোটটা লিখে নাও। ওকে, এবার আমরা ব্যবহার করি। এখানে উপাদানের বৈশিষ্ট্য পরিবর্তন হয় আর না হয় মানে কি? আমি যদি বলি আমার এই টি শার্টটা তৈরি হয়েছে সুতা দিয়ে। আচ্ছা, এই সুতা এখন কি সুতা কি সুতাই আছে, নাকি সুতা পানি হয়ে গেছে? সুতা সুতাই আছে। তার মানে উপাদানের কোনো পরিবর্তন হয়নি। এই ক্ষেত্রে হবে মেড অফ। আমি যদি বলি এই কলমটা তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে, কলমের বডিটা তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে। আচ্ছা, প্লাস্টিকটা কি এখন প্লাস্টিকে আছে, নাকি প্লাস্টিকটা গোল্ড হয়ে গেছে? প্লাস্টিক গোল্ড হয়েছে না, প্লাস্টিকে আছে। তাহলে আমাকে বলতে হবে দ্য পেন হ্যাজ বিন মেড অফ প্লাস্টিক। যখন দেখবো উপাদান কোনো পরিবর্তন হয়নি, বৈশিষ্ট্য উপাদান আগের মতোই আছে, তাহলে হবে মেড অফ।
এখন আমরা যদি কাঠ দিয়ে চেয়ার তৈরি করি, আচ্ছা চেয়ার তৈরি করার পর কাঠ কি বাঁশ হয়ে যাবে? না, কাঠ কাঠই থাকবে, তার মানে এজন্য মেড অফ। এখন ধরো আমি যদি বলি যে বাঁশ দিয়ে কাগজ তৈরি করা হয়, বাঁশ দিয়ে কাগজ তৈরি করা হয়, চলো আমরা সেই বাক্যটা লিখি যে বাঁশ দিয়ে কাগজ তৈরি করা হয়, বাঁশ দিয়ে কাগজ তৈরি করা হয়। তিনটা জিনিস বলছিলাম, প্রথমে টেন্স নির্ণয়, তারপর ভয়েস নির্ণয়, তারপর কলম হাতে নিয়ে লিখতে হয়। তাহলে তৈরি করা হয় ক্রিয়ার শেষে অন্তস্থ আছে, তার মানে প্রেজেন্ট ডেফিনিট টেন্স। এবার অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আচ্ছা কাগজ কি একা একা তৈরি হবে? না, কে তৈরি করবে সে তো বলা নাই, তার মানে তৈরি হয় মানে কারো দ্বারা তৈরি করা হয়, passive voice. তাহলে at first I have to take the object of the sentence and here the object is কাগজ। কেন? আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি তৈরি করা হয়, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম অবজেক্ট, তার মানে কাগজ হচ্ছে এখানে অবজেক্ট। সো আমি লিখলাম পেপার, পেপার। তো পেপার লেখার পর আমার অবজেক্টের পর কি লাগবে? অ্যামিজার, সো আমি লিখবো ইজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল, তৈরির ইংলিশ কি? মেক, এর পাস্ট পার্টিসিপল কি? মেড। এবার পাশ দিয়ে এখানে আমি কি লিখবো? অফ নাকি ফ্রম ব্যাম্বু? অফ নাকি ফ্রম ব্যাম্বু? কোনটা হবে? অফ নাকি ফ্রম ব্যাম্বু? কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? আচ্ছা এই যে কাগজ দিয়ে যে আমি মানে বাঁশ দিয়ে যে আমি কাগজটা তৈরি করলাম, তৈরি করার পর এই কাগজটাকে রিসাইকেল করলে কোনোভাবে কি আমি এটাকে বাঁশে রূপান্তর করতে পারবো? মানে এই কাগজটাকে যদি আমি পানিতে, গরম পানিতে চুবাই কিংবা গরম পানিতে জাল দেই কিংবা আমি তাপ প্রয়োগ করি, এটা কি কখনো বাঁশে রূপান্তর হবে? হবে না। তার মানে উপাদান পরিবর্তন হয়ে গেছে, উপাদানের বৈশিষ্ট্য ঠিক নাই। সুতরাং এখানে হবে কি? ফ্রম। তাহলে আমার সেন্টেন্সটা হবে পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু, বাঁশ দিয়ে তৈরি হয় কি? কাগজ। ক্লিয়ার? আচ্ছা তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়, তার অ্যাক্টিভের স্ট্রাকচার, প্যাসিভের স্ট্রাকচার আমরা কিন্তু বুঝে গেলাম। এবার আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে লিখে নেই আমরা। বর্তমানের চলমান ঘটনা বুঝাতে, প্রেজেন্ট চলমান ঘটনা বুঝাতে অথবা যখন ক্রিয়ার শেষে তেসি বা তেসো বা তেসে বা তেসেন যুক্ত থাকে তখন বুঝে নিব সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যা যারা বর্তমানের চলমান ঘটনা বুঝাবে কিংবা ক্রিয়া শেষে সে সি সা সেন থাকবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার ভয়েস নির্ণয়। যদি সেই বাক্যখানা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আগে আমরা নিব সাবজেক্ট, তারপরে আমরা এম ইজ আর নিব সাবজেক্ট অনুসারে, এরপর আমরা ভার্বের সাথে আইএনজি, সংক্ষেপে লিখছি ভি প্লাস আইএনজি, এরপর অবজেক্ট কমপ্লিমেন্ট যা থাকবে তাই বা এক্সটেনশন। এখন যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস করতে যাই, আমার শুরুতে লাগবে অবজেক্ট, তারপর এই এম ইজ আর এর সাথে বিং যুক্ত হবে। মানে প্যাসিভ ভয়েস করলে শুধু এম লেখা যাবে না, লিখতে হবে ইজ বি এম বিং, শুধু ইজ লেখা যাবে না, লিখতে হবে ইজ বিং, শুধু আর লেখা যাবে না, লিখতে হবে আর বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে আমাকে নিতে হবে এক্সটেনশন। ক্লিয়ার? জানতে হবে এগুলো। এবার যদি আমি একটা সেন্টেন্স ব্যবহার করি অ্যাজ এক্সাম্পল, আমি একটা সেন্টেন্স লিখলাম যে আমি যদি লিখি যে কি লিখবো আমি, 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 যে আমাদের আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে নতুন নতুন চেয়ার তৈরি করা হচ্ছে। এটা দিয়ে আগে শেখো, তারপর আমরা যাব। আমাদের বাড়ির সামনে নতুন নতুন চেয়ার তৈরি করা হচ্ছে। সবার আগে বলেছি আগে টেন্স নির্ণয়, তারপর ভয়েস নির্ণয়, তারপর কলম নিয়ে লিখতে হয়। তৈরি করা হচ্ছে, দ্যাট মিনস ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একবার ভাবেন, চেয়ার তৈরি করতেছে কে? তৈরি করতেছে সাবজেক্ট কিন্তু নাই। when the subject is absent that is passive voice.
সাবজেক্ট নাই মানে নর্মালি সেটা পেসিভ ভয়েস। এছাড়া বোঝাও যাচ্ছে চেয়ার তৈরি করা হচ্ছে, দ্যাট মিনস চেয়ার তৈরি করা হচ্ছে বাই সামওয়ান, কারো দ্বারা তৈরি করা হচ্ছে। এই সবাই কি অ্যাক্টিভ পেসিভ ধরতে পারতেছেন? ইয়েস অর নো কমেন্ট করবেন। এটা যে পেসিভ নাকি অ্যাক্টিভ এটা কি বুঝতেছেন? ইয়েস অর নো দ্রুত কমেন্ট করবেন সবাই। চেয়ার তৈরি করা হচ্ছে, এটা হলো পেসিভ ভয়েস। তাহলে আগে বুঝলাম হচ্ছে দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর বুঝলাম পেসিভ ভয়েস। তার মানে আমাকে এখন পেসিভ স্ট্রাকচার প্রয়োগ করতে হবে, আগে অবজেক্ট নিতে হবে। প্রশ্নখানে কি তৈরি করা হচ্ছে? নতুন নতুন চেয়ার। তার মানে নিউ নিউ চেয়ার না, নিউ একবার হবে, হবে নিউ চেয়ার্স। এবার এম বিং, ইজ বিং, আর বিং, যেহেতু চেয়ার্স প্লুরাল নাম্বার তাহলে লিখবো আর বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তৈরি ইংলিশ কি? মেক। মেকের পাস্ট পার্টিসিপল কি? মেড। এবার বাকি অংশটুকু আমাদের বাড়ির সামনে, বলেছিলাম অতিরিক্ত যত অংশ আছে লিখতে হয় পেছন দিক থেকে সামনে। সামনের ইংলিশ কি? সামনের ইংলিশ হচ্ছে ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ। এবার আমাদের বাড়ি, দ্যাট মিনস আওয়ার হাউস। তাহলে আমার বাক্যটা কি হলো? নিউ চেয়ার্স আর বিং মেড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আমাদের বাড়ির সামনে নতুন নতুন চেয়ার তৈরি করা হচ্ছে। আমাদের বাড়ির সামনে নতুন নতুন চেয়ার তৈরি করা হচ্ছে। নিউ চেয়ার্স আর বিং মেড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। ওকে, এইবার যদি আমি আরেকটা বাক্য লিখি, আমি যদি বলি যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই যে করা হচ্ছে, দ্যাট মিন্স কাজটি চলমান, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কে আমাকে বলতে পারবে এটা অ্যাক্টিভ নাকি পেসিভ? এটা বলতে পারলেই বুঝবো হ্যাঁ আপনার মনোযোগ ঠিক আছে। এই বাক্যটা অ্যাক্টিভ নাকি পেসিভ? একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইজ ইট অ্যাক্টিভ অর পেসিভ? অ্যাক্টিভ নাকি পেসিভ কোনটা হবে? অ্যাক্টিভ নাকি পেসিভ কোনটা হবে? সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এটা অ্যাক্টিভ ভয়েস নাকি পেসিভ ভয়েস? দ্রুত জানাতে হবে। অ্যাক্টিভ নাকি পেসিভ? অ্যাক্টিভ নাকি পেসিভ? এটা একটা পেসিভ ভয়েস। কেন? আমি যদি বলতাম যে আমাদের নতুন সরকার কিছু প্রকল্প বাস্তবায়ন করতেছে, কে করতেছে? সরকার, তখন অ্যাক্টিভ হইতো, মানে সাবজেক্টটা থাকলে অ্যাক্টিভ হইতো। বাট বাক্যের শুরুতে তো সাবজেক্ট নাই, প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কারো দ্বারা বাস্তবায়ন করা হচ্ছে, সুতরাং এটা পেসিভ ভয়েস। তাহলে আমাদের সূত্র তিনটা, প্রথমে টেন্স নির্ণয়, তারপর ভয়েস নির্ণয়, তারপর কলম হাতে নিয়ে লিখতে হয়। তো আমরা টেন্স নির্ণয় করছি, করা হচ্ছে, তার মানে চলমান, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা ভয়েস নির্ণয় করছি, পেসিভ ভয়েস। এখন আমরা কলম নিয়ে লিখবো, তার মানে আমরা এই পেসিভ স্ট্রাকচারটা প্রয়োগ করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথমে কি লাগবে? অবজেক্ট লাগবে। অবজেক্ট কোনটা? ভার্বকে প্রশ্ন করো, কি বাস্তবায়ন করা হচ্ছে? কি কি কি? এই যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবো সেটাই অবজেক্ট। কি বাস্তবায়ন করা হচ্ছে? উত্তর হচ্ছে নতুন নতুন প্রকল্প। এটা পুরোটাই হলো আমার অবজেক্ট। তাহলে আমি অবজেক্ট নিলাম, নিউ প্রজেক্টস, নতুন নতুন প্রকল্প। এবার আমার অবজেক্টের পরে নিতে হবে এম বিং, ইজ বিং অথবা আর বিং। যেহেতু প্রজেক্টস প্লুরাল নাম্বার, তাহলে আমাকে নিতে হবে আর বিং। এবার আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাস্তবায়ন করার ইংলিশ কি স্যার? কি স্যার? কি স্যার? কি আবার? ইমপ্লিমেন্ট। তাহলে এই ইমপ্লিমেন্টের পাস্ট পার্টিসিপল করতে হবে ইমপ্লিমেন্টেড। ওকে, তাহলে নিউ প্রজেক্টস আর বিং ইমপ্লিমেন্টেড। জাস্ট ফলো দ্য রুল। অবজেক্ট, that means we have taken already the object, then are being, then V3 implemented. নেওয়া শেষ না? এবার তুমি বাকি অংশটুকু লিখবা, মানে তোমার অবজেক্ট নেওয়া শেষ, বি ভার্ব নেওয়া শেষ, V3 নেওয়া শেষ, এবার তুমি এক্সটেনশন বাকিটুকু লিখে দাও। বাকি কি আছে? বাকি কি আছে? বাকি কি আছে? বাকি আছে একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে। একবার না বারবার বলেছি, যত অতিরিক্ত অংশ থাকে তাকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি? গড়তে। গড়তে, খাইতে, জানতে, শিখতে, নাচতে, হাসতে, আসতে, যেতে, এরকম ক্রিয়ার সাথে তে থাকা মানেই টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি বলি জানতে, টু নো, শিখতে, টু লার্ন, শেখাতে, টু টিচ, দেখতে, টু সি, অবগত করাতে, টু ইনফর্ম,
ক্রিয়ার সাথে তে মানে টু প্লাস ভার্ব বেস ফর্ম, তাহলে গড়তে, তার মানে টু বিল্ড, টু বিল্ড। এবার কি বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ। অ্যান্ড enriched, enriched বাংলাদেশ, enriched বাংলাদেশ। আমার পুরো সেন্টেন্সটা কি হলো? নিউ প্রজেক্টস আর বিং ইমপ্লিমেন্টেড টু বিল্ড অ্যান্ড enriched বাংলাদেশ। একটা মজার কথা বলি, মজার কথাটা কি জানেন? এখানে অতিরিক্ত অংশ কোনটা? এই যে সাদা কালিতে যা লিখছি এটা অতিরিক্ত অংশ, তাই না? এই বাক্যটা যে অবস্থায় আছে এটার চেয়েও সুন্দর একটা বাক্য হবে কখন জানেন? যদি আমি এই অতিরিক্ত অংশটা বাক্যের শুরুতে লিখি। মানে তো আমি প্রথমেই লিখি টু বিল্ড অ্যান এনরিচড বাংলাদেশ, লেখার পর যদি আমি একটা কমা চিহ্ন দেই, দিয়ে যদি লিখি নিউ প্রজেক্টস আর বিং ইমপ্লিমেন্টেড, তাহলে উপরের বাক্যটা চেয়ে নিচের বাক্যটা অনেক সুন্দর হয়। প্রশ্ন হলো কেন? ওয়াই? যখন দেখবেন, প্লিজ লিসেন টু মি, যখন দেখবেন বাংলা বাক্যটা একটা অতিরিক্ত অংশ দিয়েই শুরু হয়েছে, চেষ্টা করবেন আপনিও অতিরিক্ত অংশটা দিয়ে ইংরেজি বাক্য শুরু করার, তাহলে অর্থটা সুন্দর হয়, অ্যাস্থেটিক মিনিং আসে। To build and enrich Bangladesh, new projects are being implemented. একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একটা কথা বলি, এই যে আমি এত ভেঙে চুরে বুঝাচ্ছি, এগুলো দুইটা জায়গায় পাবেন। এক, আমার ক্লাসে, আমার অনলাইন কিংবা অফলাইন ক্লাসে, মানে আমার ক্লাসে পাবেন। আরেকটা জায়গায় এ ধরনের ভেঙে চুরে আলোচনা পাবেন, সেটা হলো আমার 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটাতে। লাইব্রেরিতে পাবেন না, শুধু আমার কাছে আছে এই বই। আমি লাইব্রেরিতে দিয়ে এই বইটাকে সস্তা করতে চাই না। একটু উদাহরণ বুঝাই। একটা বাক্য কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট একদম ভেঙে চুরে বোঝানো হয়েছে, ঠিক যেমনটা আমি ক্লাসে বোঝাচ্ছি। তো আমার এই আলোচনা পাওয়ার জন্য আপনাকে যুক্ত হতে হবে দুইটা স্থানে, আমার কোর্সে, আমার বইয়ে, কিংবা আমার কোর্স এবং আমার বইয়ে, দুইটা একসাথে মানে পুষ্টি বেড়ে যাবে। সো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে গেলাম। এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে নেই। বর্তমানের কোনো কাজ, কোনো আলসেমি চলবে না, লিখে নেন বর্তমানের কোনো কাজ যা সদ্য শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান। এটা অনেকে বোঝে না, আমি বোঝাচ্ছি। ফল এখনো বর্তমান মানে এখনো আছে, এমন বুঝালে। অথবা যখন সোজা কথায় দেখবেন ক্রিয়ার শেষে যদি থাকে আসি অথবা আসো, আসি অথবা আসো অথবা আসে অথবা আসেন, তাহলে আমরা বুঝে নেই সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বুঝাবো, আগে লিখে নেই। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনলাম, এখন তো আমাকে অনুবাদ করতে হবে। যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আগে নিব সাবজেক্ট, তারপর নিব আমরা হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ অথবা হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর অবজেক্ট। আর যদি বাক্যটা পেসিভ ভয়েসে থাকে শুরুতে নিতে হইবে অবজেক্ট, তারপর হ্যাভের সাথে বিন মানে হ্যাভ বিন, অথবা হ্যাজের সাথে বিন মানে হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখে যা বাকি আছে সব লিখতে হবে এক্সটেনশন। কিছু কিছু পণ্ডিত, সো কল্ড স্কলার, তথাকথিত পণ্ডিত, এই ক্লাস দেখলে বলবে এভাবে নিয়ম দিয়ে ইংলিশ শেখা জানে না, ও ঘোড়ার ডিম কিচ্ছু জানে না, ও কিচ্ছু জানে না। বিশুদ্ধভাবে কথা বলতে হলে কিংবা শুদ্ধভাবে বাক্য লিখতে হলে তোমাকে নিয়ম অনুসরণ করতেই হবে, করতেই হবে। ইউ কান্ট বাট ফলো দ্য গ্রামাটিক্যাল রুলস। তুমি অনুসরণ না করে পারবে না। যে সমস্ত পণ্ডিত মনে করেন এইসব নিয়ম দিয়ে ইংলিশ রাইটিং শেখা জানে না, সে আসলে কিছুই জানে না। তুমি নিয়ম শিখবা, তাহলে কিভাবে শিখবা? মুখস্থ?
আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, এভাবে। আমি কেন একটু রাক্ষপ করি বলে জানেন? আমার ক্লাসে কিছু কিছু পণ্ডিত যুক্ত হয়, আমার লাইভে, আমার ইউটিউব চ্যানেল ইত্যাদি, এসে জ্ঞান দেয় নিয়ম দিয়ে ইংলিশ শেখা যাবে না। তাহলে কি দিয়ে ইংলিশ শিখবা? তুমি নিয়ম ছাড়া বাংলা বলো, বাংলা কয়টা সঠিক বলো? নিয়ম জানাটাই সঠিক বলো না। আমরা যে বাংলা ভাষা বলি, আমি যে বাংলা বলতেছি কত ভুল বলতেছি, বলি না? বলি তো। কেন বলি? বিকজ আমি বাংলা ব্যাকরণের সঠিক নিয়ম জানি না। সুতরাং সকল ভণ্ডামি বন্ধ। ভাষাকে শুদ্ধভাবে উপস্থাপন করতে গেলে, সেটা মুখে কিংবা লেখায়, তোমাকে নিয়ম জানতে হবে ভাই, কোনো বিকল্প উপায় নেই। সুতরাং ভণ্ডামি কথায় কান দেওয়া যাবে না। এগুলো স্ট্রাকচার শিখতেই হবে, কিচ্ছু করার নাই। এগুলোকে আসমান থেকে পড়বে? শিখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? একটা কাজ বর্তমানের শেষ হয়েছে, কিন্তু ফল এখনো বর্তমান। এটা কি? এই জিনিসটা এখন অনেকে বুঝে নেয়। বুঝাই বলি। আমি বললাম, আমাদের আমাদের এলাকায় একটা বিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে। তার মানে কি? বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছে হয় আজকে, না হলে 2 দিন আগে, বা 4 দিন আগে, বা 4 মাস আগে, বা 4 বছর আগে হতে পারে। কিন্তু বিদ্যালয়টা তো এখনো আছে। বিদ্যালয় কি হারাই গেছে? যায়নি। এটার নামেই বোঝায় যে একটা ঘটনা শেষ হয়ে গেছে, কিন্তু ঘটনার যেটা আউটপুট, ফল, ওটা এখনো জীবিত আছে, ধ্বংস হয় নাই। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা বলি সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝেন নাই? আরেকবার বলি। আমি যদি বলি যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, কোন টেন্স? পাস্ট টেন্স না? আমি চাইলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারি। বাংলাদেশ হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। কেন? কারণ যে বাংলাদেশ 71-এ স্বাধীন হয়েছে, সে বাংলাদেশ কি পরাধীন হয়ে গেছে? নো, বাংলাদেশ এখনো স্বাধীন। তার মানে 71-এর ঘটনা, বাট ফল এখনো বর্তমান। এরকম যখন কোনো ঘটনা বুঝাবে যা ঘটে গেছে বাট রেজাল্ট এখনো আছে, ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু আমি যদি বলি যে আমি সকালের নাস্তা খেয়েছি, সে এখন রাত, আমি যখন ক্লাসটা নিচ্ছি এখন রাত, আমি বললাম আমি সকালের নাস্তা খাইছি। সকালের নাস্তা খাওয়ার পর আরো একটা ঘটনা ঘটছে, দুপুরের খাবার খেয়েছি, রাতের খাবার খেয়েছি। তার মানে আমাকে সকালের ঘটনা বোঝানোর জন্য আমাকে পাস্ট টেন্সের আশ্রয় নিতে হবে। কেন? জাস্ট এক্সাম্পল রে বাবা, আমি জানি। তাহলে পাস্ট টেন্সের ঘটনা নিতে হবে। কেন? কারণ সকালের খাবার খাওয়ার পর মানুষ দুপুরের খাবার খায়, তারপর বিকেলের নাস্তা করে, তারপর রাতের খাবার খায়। তাহলে যখন সে রাতে এসে বলবে আমি সকালে খাইছি, তাহলে সে তো অতীত হয়ে গেল। তাহলে একটা ঘটনা যখন ঘটবে, ফল বর্তমান। ধরেন এখন বিকেল 4টা, মনোযোগ দেন, 4টা। আমি যদি বলি আমি দুপুরের খাবার খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? কারণ আমি একটু আগে খাবার খেয়েছি। আর যখন রাত 10টা, আমি রাতের খাবারও খেয়ে ফেলছি, তখন আমি কি বলবো? আমি দুপুরের খাবার খেয়েছিলাম, তখন ওটা পাস্ট হয়ে যাবে। এই সিচুয়েশনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যদি এটা বুঝতে অসুবিধা হয়, মাথায় যদি এলোমেলো লাগে, আর একটা উপায় আছে তো। যখন ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, আসেন যুক্ত থাকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমরা এবার এক্সাম্পল দেখে আসি। আমি যদি বলি যে আমাদের শিক্ষামন্ত্রী ওকে, আমাদের শিক্ষামন্ত্রী আমাদের জেলায় একটি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন। করেছেন, এই যে আছেন, সেন সেন, এখান থেকে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট। করিয়াছেন, আছেন আছে না, প্রেজেন্ট পারফেক্ট। আর এছাড়াও তো আপনি বুঝতে পারছেন, হ্যাঁ গ্রন্থাগার তো এখনো আছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে আমরা আগে নির্ণয় করলাম টেন্স। এবার আমাকে নির্ণয় করতে হবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এটা বলেন তো, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? কারা বলতে পারবেন? চা খাবো। এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ নাকি অ্যাক্টিভ? এটা কোন টেন্স হবে? অ্যাক্টিভ না প্যাসিভ?
অ্যাক্টিভ ভয়েস। কেন? কারণ সরাসরি আমাদের সাবজেক্ট আছে আমাদের শিক্ষা মন্ত্রী, তার মানে আমি লিখব আওয়ার এডুকেশন মিনিস্টার, আমার শিক্ষা মন্ত্রী। এবার আমার হ্যাভ বা হ্যাজ লাগবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাজ। এবার মূল ভার্ব কোনটা? প্রতিষ্ঠা করেছেন, তার মানে লাগবে না, এস্টাবলিশড। এবার অবজেক্ট দরকার, কি প্রতিষ্ঠা করেছেন? একটা গ্রন্থাগার। কোন গ্রন্থাগার? আ পাবলিক লাইব্রেরি, একটা গণ গ্রন্থাগার। এবার কোথায়? আমাদের জেলায়, ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের জেলায়। হয়ে গেল। আওয়ার এডুকেশন মিনিস্টার হ্যাজ এস্টাবলিশড আ পাবলিক লাইব্রেরি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। এইবার যদি আমি বাক্যটাকে পেসিভ ভয়েসে একটা বাক্য লিখতে চাই, তা আমি লিখলাম যে আমি লিখলাম যে ওই গ্রামের নিরক্ষর, সবাই লিখে নেন, নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে বা করার উদ্দেশ্যে লিখতে পারি, বা করতে একটি নৈশ বিদ্যালয় চালু করা হইয়াছে। এই হইয়াছের চলিত রূপ হচ্ছে হয়েছে। তাহলে আগে টেন্স নির্ণয়, তারপর ভয়েস নির্ণয়, তারপর কলম নিয়ে লিখতে হয়। আগে টেন্স নির্ণয়, তারপর ভয়েস নির্ণয়, এরপর কলম নিয়ে লিখতে হয়। এই স্লোগানটা মনে রাখবো, আগে টেন্স নির্ণয়, তারপর ভয়েস নির্ণয়, তারপর কলম নিয়ে লিখতে হয়। সো আপনাকে টেন্স নির্ণয় করব। চালু করা হয়েছে, এই কই গেল, এটা এটা কই গেল? ও শিট। তাহলে কি যেন বলছিলাম, আমাদের গ্রামের নিরক্ষর মানুষদেরকে, এটা কোন ভয়েস, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে বা করার লক্ষ্যে একটি নৈশ বিদ্যালয় চালু করা হয়েছে। হইয়াছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ, কারণ বিদ্যালয় কখনো একা একা চালু হয় না। তাহলে আগে বুঝলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর বুঝলাম প্যাসিভ ভয়েস। এখন যদি আমার প্যাসিভের স্ট্রাকচার জানা থাকে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ মানে আগে অবজেক্ট, তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর V3, তাহলে হবে না কেন? অবশ্যই হবে। তাহলে আমার অবজেক্ট কোনটা? ভার্বকে প্রশ্ন করো, কি চালু করা হয়েছে? উত্তর, একটা নৈশ বিদ্যালয়। এই যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায়, দ্যাট ইজ অবজেক্ট। তাহলে একটা নৈশ বিদ্যালয়, অ্যান ইভিনিং স্কুল, অথবা বলা যায় নাইট স্কুল, একটা নৈশ বিদ্যালয়। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন নিব, তাহলে হ্যাজ বিন। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল চালু করার ইংলিশ কি যেন? কি? স্টার্ট, ওপেন। আর কত লিখবেন স্টার্ট ওপেন? ওদের তো একটা জীবন আছে ভাই, সারা জীবন স্টার্ট 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 ছাড়া আর দুনিয়াতে কোনো ওয়ার্ড নাই। হ্যাঁ আছে তো, কি আছে? ইনিশিয়েট লিখতে পারেন, আর কি লিখতে পারেন? ইন্ট্রোডিউস লিখতে পারেন। আমি লিখলাম ইন্ট্রোডিউসড। প্রশ্ন হলো কেন? ইন্ট্রোডিউস মানে শুরু করা, চালু করা। হ্যাঁ ওপেন তো লিখতে পারবেনই, সমস্যা নেই, আপনি ওপেনও লিখতে পারবেন। স্টার্ট স্যার, হ্যাঁ স্টার্টও লিখতে পারবেন। স্যার আমি যদি লিখি এস্টাবলিশ, হ্যাঁ আপনি এস্টাবলিশটা লিখতে পারেন। স্যার আমি যদি লিখি সেটও লিখতে পারেন। যা ইচ্ছা তাই লিখতে পারবেন, অর্থ ঠিক থাকলে হলো। আচ্ছা, তাহলে আমার অবজেক্ট নিয়ে আসিস, বি ভার্ব নিয়ে আসিস, V3 নিয়ে আসিস। এখন আমি কি করব? এখন আমার কাজ হলো অতিরিক্ত অংশটাকে অনুবাদ করতে। অতিরিক্ত অংশ কোনটা? আমাদের গ্রামে নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে। স্লোগান তো একটাই দিয়েছি, অতিরিক্ত অংশ যা থাকবে তাকে লিখতে হবে পেছন দিক থেকে। শিক্ষিত করতে, জানতে, খাইতে, তে মানে টু প্লাস ভার্ব, তাহলে শিক্ষিত করতে, টু এডুকেট। এখন কেউ বলতে পারে স্যার আমি যদি এখানে লিখি ইন অর্ডার টু, লিখতে পারেন। লুক ফরওয়ার্ড টু, লিখতে পারেন। আচ্ছা, টু এডুকেট, শিক্ষিত করতে। এবার সে কাকে শিক্ষিত করতে? নিরক্ষর মানুষ, নিরক্ষর মানুষ, দ্য ইলিটারেট পিপল। এবার র এর জন্য কি? অফ আওয়ার ভিলেজ,
তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? An evening school have been opened to educate the illiterate people of our village. মনে আছে একটু আগে বলছিলাম যে যদি অতিরিক্ত অংশ দ্বারা বাক্য শুরু হয় তাহলে ইংরেজি বাক্যের ক্ষেত্রেও অতিরিক্ত অংশ দিয়ে বাক্য শুরু করলে সেটা সবচেয়ে ভালো হয়। তার মানে এই বাক্যটা আমি এভাবেও লিখতে পারি, টু এডুকেট দ্য illiterate people of our village, আমাদের গ্রামের নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে বা করার লক্ষ্যে an evening school has been opened. তাহলে আমি দুইটা স্টাইলে বাক্য লিখলাম। নিচেরটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা হলো নাম্বার টু। 1 এবং 2 কোনটাকে আপনি বেশি গুরুত্ব দিবেন, প্রেফার করবেন, কোনটা বাক্য বলেন, 1 or 2? কোনটা ভালো লাগছে বেশি, 1 or 2? 1, 2 সবচেয়ে দ্রুত লিখবেন, 1, 2 কোনটা ভালো লাগছে দ্রুত লিখবেন, কমেন্ট করেন 1 or 2। এই দুইটা বাক্যের মধ্যে কোন বাক্যটা বেশি ভালো লেগেছে? ইনঅ্যাকুরেশন বা ইনঅ্যাকুরেট, 1 or 2? আমার মনে হয় যারা ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই এনজয় করেছেন সেন্টেন্স 2। দ্যাট মিন্স টু এডুকেট দ্য ইলিটারেট পিপল of our village and evening school have been opened. এটাও লেখা যাবে, তবে অতিরিক্ত অংশ আগে থাকলে আমরা অতিরিক্ত অংশ আগে লিখলে বাক্যটা ভালো শোনাবে। ঠিক আছে? আচ্ছা শোনেন, গ্রামের কিছু মানুষ নিরক্ষর হইতে পারে, এটা সত্য। তাহার চেয়েও বড় সত্য হইল এই দেশের কোনো মানুষ রাজনৈতিকভাবে নিরক্ষর না। বুঝেন নাই মনে হয় না? বুঝেন নাই? এই দেশ, দ্যাট মিন্স আমি আমার বাংলাদেশের কথা বলছি। এই বাংলাদেশে অনেক মানুষ থাকতে পারে যাদের কোনো স্বাক্ষর জ্ঞান নেই, এটা সত্য। তার চেয়েও বড় সত্য হলো এই দেশে একজন মানুষ খুঁজে পাবেন না যে রাজনীতি বুঝে না, সব বোঝে। রাজনীতিতে এমফিল পিএইচডি করছে, যেন সে বিশ্ববিখ্যাত জার্নালে রাজনীতির উপর তার লেখাও প্রকাশ করে ফেলছে। এই দেশের প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কিংবা জব সিকার লেভেলের স্টুডেন্ট সবাই, আর কিছু বুঝুক না বুঝুক, পলিটিক্সটা খুব ভালো বুঝে। মানে সে এক বাক্যে এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সকল মন্ত্রীর সমালোচনা করে দিতে পারবে। কিন্তু আফসোস, খুবই আফসোস, এরকম একটা সোজাসাপটা ইংরেজি বাক্য লিখতে পারে না এদেশের 95% গ্রাজুয়েটস। সম্ভবত আমি সংখ্যাটা কম বললাম, এটা আরো বাড়বে, 96-7 হবে। এটাই বাস্তব। এই দেশের 95% গ্রাজুয়েটস এরকম একটা সেন্টেন্স নিজের মতো করে ইংলিশে লিখতে পারে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার ইংলিশে লিখতে পারলেই কি মহাজ্ঞানী? ইয়েস, ইংলিশে লিখতে পারলেই মহাজ্ঞানী, তুমি লিখে দেখাও। কিন্তু পলিটিক্স জিজ্ঞেস করেন, এবার কে আসবে ক্ষমতায়, কে এবার বিদায় নিবে, কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে নাকি হবে না, সব বুঝে, পিএইচডি করে ফেলছে। ইয়েস, সে এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সব জানে সে, কিন্তু একটা বাক্য লিখতে পারে না। এই জন্য ফলাফল কি? ঘোড়ার ডিম, নাথিং, কিচ্ছু নাই। এডুকেশন ইজ ইকুয়াল ঘোড়ার ডিম। আরেকটা কারণ আছে, শিক্ষায় বিনিয়োগ করতে চায় না, এটা একটা বড় কারণ। ও সব বিনিয়োগ করবে, ও দামি শুজ কিনবে, দামি সানগ্লাসেস কিনবে, দামি ঘড়ি কিনবে, যদি আমার ঘড়ি নেই, দামি শার্ট কিনবে, প্যান্টস কিনবে, আরো অনেক সুটেড বুটেড হয়ে ঘুরে বেড়াবে। এটা কিচ্ছু নাই, ফাঁকা, ব্ল্যাঙ্ক, এমটি। সে শিক্ষায় বিনিয়োগ করবে না। দিস ইজ হার্শ রিয়ালিটি। সে একটা ইংলিশ কোর্স কিনতে যাবে, জিজ্ঞেস করে গিয়ে, স্যার কোর্স ফি কত? সে আমি বললাম কোর্স ফি 5,000, বা আমি বললাম কোর্স ফি 3,000। সে ও বলে, স্যার আর একটু কম হয় না? আমি বললাম ঠিক আছে, যাও, তোমার জন্য আমি 50 করে দিলাম, 50% করে দিলাম, যাও তুমি 1500 দিও। স্যার আরেকটু কম হয় না? এরপর আরেকজনকে দিয়ে ফোন দেওয়া হয় রেফারেন্স হিসেবে, স্যার একটু ফোন দিয়ে বলেন না একটু আমার জন্য কম নেই। আচ্ছা, মানে সে কমাতে বলে, স্যার আমার কাছে 300 টাকা আছে, স্যার দেই।
আমি কখনোই বিশ্বাস করি না যে তার আর্থিক দৈন্যতা থেকে সে এরকম প্রস্তাব দেয়। নো, ইম্পসিবল। আমি আমি 100% বিশ্বাস করি শিক্ষায় বিনিয়োগ করার মতো মানসিকতা নাই। এটাই বাস্তব, বিলিভ অর নট, এটাই বাস্তব। লেখাপড়ার পিছনে সে বিনিয়োগ করবে না, একটা বই কিনবে না। আপনি জানেন, আপনাকে কি বলছি, এই দেশের মানুষ হুমায়ুন আহমেদের একটা বই কিনবে না। না হয় আপনি আপনার পছন্দের রাইটারের বই কেনেন, কিনবে না। বিলাসিতা, বই কিনে পড়বো, ফেসবুক পড়ি তো হুঁশ পাই না, ফেসবুকে তো কত লেখা, বই কিনবো না। এটা উদাহরণ বলি, এই মুহূর্তে হয়তো বা ইন্ডিয়ার স্টুডেন্টরা আমাকে দেখতেছেন অনেকেই, আমি প্রশংসা না করে পারি না, তোমরা আমাকে যাই বলো। আমার এই যে বইটা আছে না, 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটা, এই বইটা আমার প্রকাশ হওয়ার সময় হচ্ছে এখন থেকে কত মাস রাইবুল? 8 মাস না, 7 মাস হবে না, 7 মাস। আমি শুধু ইন্ডিয়াতে 5000 কপিস বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। 5000 কপি বিক্রি করছি শুধু ইন্ডিয়াতে। বাংলাদেশে কয় কপি জানেন? 1500 হবে, 2000। বাংলাদেশে মাত্র 2000 কপি। ইন্ডিয়াতে আমি এই বইটা বিক্রি করছি 780 রুপিতে, বাংলাদেশে 600 টাকায়, তাও মাত্র 2000 কপি সেল করতে পারছি। কেন? কারণ কি? ইন্ডিয়ার মানুষ কি বোকা, বোঝে না? কারণ ওরা বই পড়তে জানে। এটাই বাস্তব ভাই। আমার সাথে ভিন্ন মত করে লাভ, আমার গালিগালাজ করে লাভ নাই। ওরা বই পড়ে, দে ভ্যালু এডুকেশন, শিক্ষাটা তার মূল্যায়ন করে। দে নো হাউ টু রেসপেক্ট আ টিচার, তারা জানে। ফলাফল তারা অনেক দিক থেকে এগিয়ে আছে আমাদের। আমরা কিচ্ছু জানি না, কিন্তু রাজনীতি খুব ভালো জানি, পলিটিক্স আমরা পিএইচডি করে ফেলছি। এটাই বাস্তব। আমার ছেলেও পলিটিক্স বোঝে, ক্লাস 5-এ পড়ে, ও পলিটিক্স বোঝে। ওরা আমি বলি তুই পলিটিক্স বুঝিস, তুই কি বেন জনসনকে চিনিস? না। আমি থাপ্পড় দেবো, চিনিস না কেন? তুই জন কিটসকে চিনিস? না, আমি চিনি না। কেন চিনবি না? তোমার সাবজেক্ট তুমি চেনো। আমি আমার সাবজেক্টের কি, এটা তোমারও সাবজেক্ট। এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, কিচ্ছু না বুঝুক, পলিটিক্স বুঝবে, বই পড়বে না, বিলাসিতা। এগুলো আমি রাগ ক্ষোভ দুঃখে বললাম। আমি বলছি না আমার বইটাই কিনতে হবে, তোমার যে বই ভালো লাগে তাই কেন। আমি চাই তুমি শিক্ষার ভ্যালু দেওয়া শেখো, শিক্ষকদের কদর করা শেখো। একটা টাকা থাকলে একটা কোর্স কেনো, খেয়ে না খেয়ে হোক তোমার স্কিল ডেভেলপ করো। বিলিভ মি, তুমি কখনো অর্থের অভাবে থাকবা না এই দেশে। কিন্তু এটা কে শোনে? আমরা এইখানে গিয়ে ফকির হয়ে যাই, এইখানে শিক্ষার এখানে এসে ফকির হয়ে যাই। আমি যদি এখন একটা ঘোষণা দেই, যে আমি একটা ঘোষণা দিলাম যে আমি একটা 0 to অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ঘোষণা করতেছি, আমার এই ঘোষণা শোনার সাথে সাথেই আমার লাইভ থেকে ভিউয়ার অর্ধেক কমে যাবে। কেন জানেন? দরকার নেই, আরে এর কি হবে, সামনে ঈদ আছে, ঈদের কেনাকাটা করতে হবে। আরে তুমি ঈদের কেনাকাটা করবা, বাট তোমার যখন যোগ্যতা অর্জন হবে না, তুমি যাকে খুশি করছো সে তোমাকে ভ্যালু করবে না। রিয়েলিটি মেনে নাও। আগে নিজে স্কিল ডেভেলপ করো ভাই, ক্যারিয়ারটাকে ঠিকঠাক করো, দেখবা লাইফে তুমি যা চাবা তাই হবে ইনশাল্লাহ। এইখানে আগে ফোকাস করো। আমি আসলে শো আপ করি না, তবু একদিন দেখাবো আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমার একটা রুম আছে, এটা তো আমার স্টুডিও রুম। আমার একটা রুম আছে, আমি যেখানেই বাসা ভাড়া নিই আমার 4 রুমের বাসা নিতে হয়। আমার একটা রুম আছে, আমার আলহামদুলিল্লাহ বলতে ভাল লাগে, আমার একটা কক্ষ বই দিয়ে ভরা। আমি সব বই পড়ছি তা না, কিন্তু কিনছি, কিছু হলেও দেখছি, শান্তি লাগে, ভাল লাগে। একটা কক্ষ আমার বই লাগে। আমার অনার্স মাস্টার্সের বই তো অল্প কয়েকটা আছে, এগুলোর বাইরে আমার একটা কক্ষ লাগে বই দিয়ে ভরা। তার মানে বই ঠাসা না, কক্ষ তো একটা আর্ট আছে, মাঝখানে একটা বসার জায়গা আমি করছি, চারদিকে আমার বইয়ের র্যাক আছে। কেন করছি? না হলে চলতো না, জীবন চলতো তো, একটা চাকরিগুলো চলে যেত। এখানে একটা ফ্যাক্ট আছে, এটা সবাই বুঝবে না। আমি যদি এটা ঘোষণা দেই যে আমার 0 to অ্যাডভান্সড একটা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করবো, আমি ঘোষণা দিলাম যে কোর্সের ফি বেশি না, কোর্সের ফি নিব মাত্র 3060 টাকা। আমি একদম শূন্য থেকে পড়াবো। কয়টা বান্দা আছে কোর্স করবে না? ফোন দিয়ে বলবে স্যার 300 টাকা দিলে হয় না। ফলাফল কিছুই শেখে না কখন। স্যার 150 টাকার কোর্স বানান না কেন? এমন কোর্সও আছে, রেজাল্ট নাথিং, কিচ্ছু হয় না। আমি বলি শিক্ষার পেছনে ন্যূনতম একটা বিনিয়োগ করেন, লাইফে অনেক দিক থেকে উপকৃত হবেন।
যারা বিসিএস লিখিত পরীক্ষা দেন, প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর কি করে, হাতে থাকে 2 মাস, ওই 2 মাসে তাড়াহুড়া করে ম্যাথ পড়বে নাকি ইংলিশ পড়বে নাকি জিকে পড়বে, কি পড়বে হুঁশ পায় না। কেন ভাই, তুমি 6 মাস আগে থেকে কেন রাইটিংটা শেখো নাই? তোমার ইংলিশে 200 মার্কস, তার মধ্যে তুমি তো বুঝতেইছো যে 170 মার্কস ডিপেন্ড করতেছে অন ইউর ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল, অনলি 30 মার্কস ইজ রিলেটেড টু ইংলিশ গ্রামার, বাকিটা রাইটিং এর উপর। কিন্তু শিখবে না, বিলাসিতা। ব্যাংকে লিখিত পরীক্ষা দিবে, ইংলিশে মানে 200 নম্বরের মধ্যে ইংলিশে থাকে 110 মার্কস, কিন্তু রাইটিং শিখবে না, খালি শিখবে ফোকাস রাইটিং। তো স্যার ফোকাস রাইটিং এর কোর্স নাই? আরে তুমি ফোকাস রাইটিং এর কি বুঝবা? ফোকাস মানে তো এসে, তুমি বাক্য লিখতে পারো? পারি না, তো তুমি এসে লিখবা কেমনে? আমি বলি যে না আমার ফোকাস রাইটিং এর ব্যাস নেই। কয় স্যার তাহলে ঠিক আছে, আমি দেখি কে ফোকাস রাইটিং এর ব্যাস আছে, সেখানে শিখবো। যা সে কোথায় গিয়ে ওখানে 20টা রচনা মুখস্থ করায়, কোর্স ফি নিয়ে বিদায় দেয়, এরপরে হা হা করে থাকে, আবার এসে আমার নক দেয়, স্যার একটু রাইটিংটা শিখতাম। আমি ওর ভর্তি আর নেই না। আমার কথাগুলো শুনতে খারাপ শোনায়, বাট এটা বাস্তব ভাই। যাই হোক, মূল কথা হচ্ছে আমার একটা নতুন ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স শুরু হচ্ছে, 0 to অ্যাডভান্সড। যারা একদম নর্মাল নতুন থেকে শুরু করতে চান তাদের জন্য কোর্স ফি 3060 টাকা ফিক্সড, আগামী 2 ডেজ, 2 দিনের জন্য। তারপর অফার টফার থাকবে না। ভর্তি হওয়ার জন্য সহজ উপায় হলো 01605299524, এই নাম্বারে ডাইরেক্ট ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপে কল করবেন, কল করে ভর্তি হবেন। কমেন্টে হুদাই প্যারা দিয়ে লাভ নেই, আমরা কমেন্টে কোনো ইনফরমেশন দেই না, দিস ইজ মাই পলিসি। যাই হোক, আজকে আমরা কি কি শিখলাম? টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স শিখলাম। বাকি হলো কি? পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার। আগামী ক্লাসটা হবে বাকি টেন্সগুলোর পর্ব নিয়ে। সবার জন্য শুভকামনা। অনেকক্ষণ বকবক করছি, রেকর্ডটা একটু স্টপ দিব। সো যারা যারা ক্লাস করেছেন আশা করি অনেক এনজয় করেছেন। থ্যাংক ইউ।